Good morning. আমরা শুরু করি। আমাদের এই স্লাইডে প্রথম কোশ্চেন ছিল। এই স্লাইডটাও কিন্তু অনেক খুব সুন্দর সুন্দর অনেক কোশ্চেন আছে, যেটা তোমাদের প্রতিটার উত্তরই প্রস্তুতি থাকতে হবে। What are the causes of hematemesis and melena? হেমাটেমেসিস অ্যান্ড মেলেনা, এই স্পেলিংটা তোমরা ভালো করে শিখে নিও। এটা পরীক্ষার সময় কিন্তু লিখতে দেওয়া হয়। হেমাটেমেসিস মেলেনা স্পেলিং লিখতে দেওয়া হয়, অনেকে লিখতে দেয়, সুতরাং এটা ভালো করে শিখে নিও। মেলেনাটা দুইভাবে লেখা যায়, আমেরিকান স্টাইলে, ব্রিটিশ স্টাইলে, যেভাবেই লেখো। ব্রিটিশ বইগুলি আমরা বেশি ফলো করি, সুতরাং সেভাবে শিখে নিও তোমরা। হেমাটোমেসিস অ্যান্ড মেলেনা অথবা হেমাটোমেসিস আর মেলেনা, যে কোনোটাই জিজ্ঞাসা করতে পারে। প্রস্তুতি থাকলে তুমি বলতে পারবে। হেমাটোমেসিস মেলেনা বইতে অনেক কারণ দেওয়া আছে। বেলিলাভে যে লিস্টটা দেওয়া আছে সেখানে একটা সমস্যা আছে, সেখানে ক্লাসিফিকেশন অনুযায়ী দেওয়া আছে। এইভাবে অনেক ইম্পর্ট্যান্ট কজ অনেক পিছনের দিকে লেখা আছে। আবার মাঝে দুবার কোশ্চেন হয়েছিল, ক্লাসিফাই দ্য কজেজ অফ হেমাটোমেসিস অ্যান্ড মেলেনা। এই ধরনের কোশ্চেন আর খুব একটা হবে না হয় আশা করি, কারণ এই ক্লাসিফাই করা, ক্লাসিফাই করা এই ধরনের কোশ্চেন আগে মোমেন স্যার আমারও ডেমনস্ট্রেটর ছিল ঢাকা মেডিকেলে, উনি এই ধরনের কোশ্চেন একটু পছন্দ করতেন। যাই হোক, মোমেন স্যার এখন আর নাই, সুতরাং এই ধরনের কোশ্চেন হওয়ার সুযোগ খুব কম, এরকম সাধারণত হয় না। কারণ তোমাদের মার্ক থাকে ম্যাক্সিমাম কোনো কোশ্চেনের জন্যই মার্ক থাকে 2 মার্ক, তার বেশি থাকে না। 1, 1.5 বা 2 মার্কের বেশি থাকে না, সুতরাং ওরকম কোনো প্রশ্ন খুব একটা আজকাল দেওয়া হয় না। তাহলে হেমাটোমেসিস মেলেনার কজ কি? বিশেষ করে ভাইবা বোর্ডে যখন তুমি বলবে, ইম্পর্টেন্স অনুযায়ী তোমাকে বলতে হবে, একদম ক্লিন কাট উত্তর করবে। ওই অর্ধেক উত্তর ঠিক অ্যাকসেপ্টেবল না, ভালো হয় না। সেটা তোমার বলার প্রস্তুতি থাকে, বলা শুরু করলে আমরা বুঝতে পারি তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন। একবারে বলবে ব্লিডিং পেপটিক আলসার, অনেকে বলে পেপটিক আলসার ডিজিজ, এটা ভালো উত্তর না। পেপটিক আলসার, সব পেপটিক আলসারে তো ব্লিডিং হয় না, হেমাটোমেসিস মেলেনা একবারে বলবা ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ বা ব্লিডিং পেপটিক আলসার। রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিসেস, ইসোফেজিয়াল ভ্যারিসেস না, ইসোফেজিয়াল ভ্যারিসেস তোমার আমার আছে কিনা তাও জানি না, পরীক্ষা না করলে তো আমরা জানতে পারবো না। কোনো এটা না হওয়া পর্যন্ত আমরা জানতে পারবো, একবারে বলবে। তাহলে ব্লিডিং পেপটিক আলসার, রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিসেস, গ্যাস্ট্রিক ইরোশন বা অ্যাকুট পেপটিক আলসার অনেকে বলে, গ্যাস্ট্রিক ইরোশন। এটা আর কিছু বলাতে, গ্যাস্ট্রিক ইরোশনের মেন ফিচারই থাকে ব্লিডিং, গ্যাস্ট্রিক ইরোশন। এই তিনটা, এই তোমাকে এভাবে, তারপরেই হলো কার্সিনোমা স্টোমাক, কার্সিনোমা স্টোমাক, এটা 3 নম্বরেও বলতে পারো। আর 5টার বেশি তোমাদের পড়ার দরকার নাই, অনেক কজ আছে বইতে। বেলিলাভে অন্তত 15 থেকে 20টা কজ লেখা আছে, এত জানার দরকার নেই। আর একটা ম্যালোরি ওয়েস সিনড্রোম, ম্যালোরি ওয়েস সিনড্রোম, এটা একটা সিনড্রোম। এই জিনিসটা কি একটু জেনে রাখো, এটা নতুন নতুন মনে হতে পারে, এটা খুব সিম্পল একটা জিনিস। এটা আলাদা কোনো ডিজিজ না, এটা হলো অনেকগুলো ডিজিজের, যে কোনো কতকগুলো ডিজিজের যেখানে সিভিয়ার ভমিটিং হয়, ভায়োলেন্ট ভমিটিং হয়, খুব ফোর্সফুলি ভমিটিং হয়, সেই সব জায়গায় গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের ওখানে টিয়ার হয়। টিয়ার হলে পারে টরেনশিয়াল ব্লিডিং, খুব বন্ধ হতে চায় না, প্রচণ্ড ব্লিডিং হয়। যে কোনো কারণে যদি ভায়োলেন্ট ব্লিডিং হয়, ভায়োলেন্ট ব্লিডিং তাহলে কিসে হয়? ভায়োলেন্ট ব্লিডিং সাধারণত একটা ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে হাইপারেমেসিস গ্রাভিডেরাম, এটা যেন না ভুল হয়। এতে বমি হয়,
এটা অন্য যে কোনো কারণে ভায়োলেন্ট ভমিটিং হলে হতে পারে। ভমিটিং, ফোর্সফুল ভমিটিং আর ভায়োলেন্ট ভমিটিং এক জিনিস নয়। ফোর্সফুল ভমিটিং যেমন হয় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এখানে খুব একটা হয় না। কেন হয় না? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে অল লেয়ার হাইপারট্রফি হয়ে যায়, হ্যাঁ, সমস্ত কিছু ওখানে হাইপারট্রফি হয়ে যায় স্টোমাকে, দিস আর মোর রেজিস্ট্যান্ট। যাই হোক, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে কোনো স্ট্রেস আলসারে হতে পারে, হেড ইঞ্জুরির পরে হতে পারে, ভায়োলেন্ট ভমিটিং হতে পারে। কিন্তু একটা জিনিস যেন ভুল না হয়, হাইপার এমিসিস, ক্লাসিক্যাল এক্সাম্পল হাইপার এমিসিস গ্রাভিডাম। তাহলে 5টা কজ আমি কি বললাম? ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিসেস, কার্সিনোমা স্টোমাক, গ্যাস্ট্রিক ইরোশন অ্যান্ড ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম। এই 5টা কজ বললেই হবে। এই 5টা কজ কিন্তু আমি বললাম আপার জিআইটি কজ, এবং এগুলোর জন্যই হেমাটোমেসিস হবে, ডেফিনেটলি হেমাটোমেসিস হবে। এবং এটা যখন নিচে দিয়ে পাস করবে তখন অল্টার্ড ব্লাড হিসাবে মেলেনা হিসাবে আসবে। এর সঙ্গে মেলেনা আরও কয়েকটা যোগ করা যেতে পারে। কিন্তু অদ্ভুত একটা জিনিস হলো, জিআই ট্র্যাক্টের যত প্যাথোলজি হয় তার মোর দ্যান 90% বা তার মোর দ্যান 90% ডিজিজই হয় আপার জিআইটিতে অথবা লোয়েস্ট জিআইটিতে। মাঝামাঝি কিন্তু জেজুনাম আর আইলিয়ামে খুব মিনিমাম ডিজিজ হয়, খুব একটা বেশি ডিজিজ হয় না, খুব কম ডিজিজ হয়। বিশেষ করে সার্জিক্যাল ডিজিজ খুবই কম হয়, বলতে গেলে হয় না তা না, কম হয়। সুতরাং এই নিচের লোয়েস্ট জিআইটিতে যেগুলো হয় এগুলো ফ্রেশ ব্লিডিং নিয়ে আসে। আর আপার জিআইটিতে যেটা যদি পার রেক্টাল পাস করে ওই ব্লাডটা, তাহলে সেটা মেলেনা হয়ে যাবে। এর সঙ্গে আমাদের বলতে পারি আমরা কি বলতে পারি, ডাইভার্টিকুলোসিস, মেকেলস ডাইভার্টিকুলোসিস আলাদা করে বলতে পারি। এছাড়াও ডাইভার্টিকুলোসিস আছে, মেকেলস ডাইভার্টিকুলোসিস ক্লাসিক্যালি মেলেনা হয়, আর আদারওয়াইজ তেমন ডিজিজ নাই। কথা আসলো তাই বলে গেলাম, তোমরা এই 5টা মনে রাখলেই হবে, পাস করার জন্য 5টাই যথেষ্ট। কার্সিনোমা সিকামে হ্যাঁ ব্লিডিং কম হয়, কার্সিনোমা সিকামে কিন্তু ব্লিডিং এত বেশি হয় না, সত্যি কথা যেটা হলে পারেও সেটা অল্টার্ড ব্লাড হতে পারে। এই যে বললাম, লোয়েস্ট পার্টে যেখান থেকে ব্লিডিং হয় এখানে ভিজুয়ালি রেকটাম বা কোলোরেক্টাল ম্যালিগনেন্সিতে ইউজুয়ালি যে ফ্রাঙ্ক ব্লিডিং হয় এটা ফ্রেশ ব্লিডিং হয়। আচ্ছা, এটা পরে যাবো, এই কোশ্চেন আমাদের পরে আছে। তাহলে কজটা আমি বললাম, হেমাটোমেসিস মেলেনার কজ। আমি ম্যানেজমেন্টও আমি পড়িয়েছিলাম লেকচার ক্লাসে, আপাতত যাচ্ছি না, পরে কোশ্চেন আসলে আমরা এটা বলবো। হেমাটোমেসিস মেলেনার ম্যানেজমেন্ট বা যে কোনো বডির যে কোনো ন্যাচারাল প্যাসেজ দিয়ে ব্লিডিং ম্যানেজমেন্ট মোটামুটি একই রকম। রিসাসিটেশন, আইডেন্টিফিকেশন অফ দ্য সাইট অফ ব্লিডিং অ্যান্ড দেন ডেফিনিটিভ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ। এক একজনের এক এক রকম কজ। প্রথমে রিসাসিটেশন, ব্লিডিং হলে যেভাবে রিসাসিটেট করতে হয়। আচ্ছা, গিভ দ্য রুট, এটা খুব জিজ্ঞাসা করে, বিশেষ করে মোজাম্মেল স্যার তোমাদের বিপদের থেকে উদ্ধার করার জন্য অনেক সময় কোশ্চেনটা করে। গিভ দ্য রুট অফ স্প্রেড অফ কার্সিনোমা অফ স্টোমাক। এটা তো আমি পড়িয়েছি লেকচারে, ডিটেলস বলেছি তোমাদের, বারবার পরীক্ষার সময় তোমরা এটা ভুল করো। ডিফাইন ভার্কোস গ্ল্যান্ড। প্রথম অংশ বলে নিই, এখানে দুটো পার্ট এই কোশ্চেনের। একটা হচ্ছে রুট অফ স্প্রেড অফ কার্সিনোমা স্টোমাক, একটা হচ্ছে মেটাস্টাসিস, সাইট অফ মেটাস্টাসিস টু দ্য কার্সিনোমা অফ স্টোমাক, আর একটা হচ্ছে সাইট অফ স্প্রেড টু দ্য কার্সিনোমা স্টোমাক। প্রতিটার উত্তর কিন্তু আলাদা, আমরা একটা একটা করে আসি। সাইট অফ স্প্রেড অফ কার্সিনোমা অফ ম্যালিগনেন্সি, স্প্রেড কোথায় কোথায় করে। উপর থেকে যদি আমরা প্রথমে আমরা স্প্রেড যখন বলবো তখন প্রথম ডাইরেক্ট স্প্রেড। মেটাস্টাসিস আর ডাইরেক্ট স্প্রেডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মেটাস্টাসিসের ডেফিনেশন আমি তোমাদের বলেছি আগে, এটাও জানতে হবে। হোয়াট ইজ মেটাস্টাসিস? মেটাস্টাসিস হচ্ছে টিউমার ইমপ্লান্ট ডিসকন্টিনিউয়াস উইথ দ্য প্রাইমারি টিউমার। টিউমার ইমপ্লান্ট ডিসকন্টিনিউয়াস উইথ দ্য প্রাইমারি টিউমার, এটা কি বলে, রবিনসের ডেফিনেশনটা দেওয়া আছে। মানে টিউমার এক জায়গার থেকে আরেক জায়গায় নতুন করে তৈরি হবে এবং প্রাইমারি সাইটের সঙ্গে এর কোনো যোগাযোগ থাকবে, সরাসরি কোনো কন্টিনিউটি থাকবে না। আর স্প্রেড অন্য জিনিস, স্প্রেড তো এক জায়গার থেকে এক জায়গায় লেগে থাকবে, যেখানে লেগে থাকে সেই জায়গায় স্প্রেড করবে।
লোকাল স্প্রেড ইজ নট মেটাস্টেসিস। মেটাস্টেসিসের ডেফিনেশন অনুযায়ী ইট ইজ নট মেটাস্টেসিস, ডাইরেক্ট স্প্রেড। ক্যান্সার স্টোমাকে ডাইরেক্ট স্প্রেড হয় কোথায়? ইসোফেগাসে। ডাইরেক্ট স্প্রেড হয় ইসোফেগাস। স্টোমাক থেকে ইসোফেগাসে যায়, ইসোফেগাস থেকে স্টোমাক আসে। খুব সিম্পল, ওমেন্টামে ডাইরেক্ট স্প্রেড হয়, ওমেন্টামে। এইবার ডাইরেক্ট স্প্রেডের পর হচ্ছে মেটাস্টেসিস। মেটাস্টেসিস কিভাবে হয়? লিম্ফেটিক মেটাস্টেসিস হয়, ব্লাড বর্ন মেটাস্টেসিস হয়, ট্রান্সলোমিক মেটাস্টেসিস হয়। এই তিনটা হচ্ছে কমন। ব্লাড লিম্ফেটিক মেটাস্টেসিস হবে কোথায়? রিজিনাল যেসব লিম্ফ নোড আছে সেগুলো, স্টোমাকের লিম্ফ নোডগুলো জানতে হবে কোথায় কি আছে। এটা জাস্ট তোমাদের জেনে নেওয়া কিভাবে আছে। রাইট হ্যান্ড থেকে যায় কোথায়, লেফট হ্যান্ডে থাকে, কীভাবে লিম্ফেটিক ড্রেনেজকে ডায়াগ্রামেটিক ছবি দিয়ে বইতে, এটা অ্যানাটমিতেও শিখতে হয়, এটা কীভাবে লিম্ফেটিক ড্রেনেজ হয় সেই অনুযায়ী হবে। আলটিমেটলি কোথায় যাবে? আলটিমেটলি টু দ্য সিলিয়াক লিম্ফ নোডে যাবে। আলটিমেটলি এটা সিলিয়াক লিম্ফ নোডে যাবে সব। তাহলে লিম্ফেটিক স্প্রেড গেল। এরপর আছে ব্লাড বর্ন স্প্রেড। সব থেকে ইম্পর্ট্যান্ট এই জায়গা, তোমরা ভুলটা করো এখানে। ব্লাড বর্ন স্প্রেড স্টোমাক থেকে কোথায় যাবে? স্টোমাকে হচ্ছে পোর্টাল ভেনাস সার্কুলেশন। মেটাস্টাসিস হয় ভেনাস ব্লাড দিয়ে, আর্টারিয়াল ব্লাড দিয়ে না, ভেনাস ব্লাড দিয়ে। তাহলে পোর্টাল ভেনাস ড্রেনেজ যেখানে যেখানে আছে, যেখানে পোর্টাল ভেনাস এরিয়ার থেকে কোথায় যাবে? লিভারে যাবে। লিভার যেন ভুল না হয়, আগে লিভারকে বাইপাস করে তারপর অন্য জায়গায়, অনেক জায়গায় যেতে পারে। একটাও যদি মনে রাখো হেমাটোজেনিয়াস স্প্রেড, তাহলে সেটা লিভার থেকে যদি পাস করে লাংসে যেতে পারে, অন্যান্য জায়গায় যেতে পারে, লিভার আর লাংস। আর এই বিষয়টা খুব বেশি ইম্পর্ট্যান্ট এখানে, না মনে রাখাই ভালো, ছোটো ছোটো জিনিস না মনে রাখাই ভালো। এবার হচ্ছে ট্রান্সসিলোমিক স্প্রেড, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। ট্রান্সসিলোমিক বা ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড, যেটা বলো না কেন। সিলোমিক মানে যে কোনো সিলোমিক ক্যাভিটি। কোথায় কোথায় যায় এটা? উপর থেকে নিচের দিকে যদি আমরা আসি, কোথায় কোথায় যাবে ট্রান্সসিলোমিক স্প্রেড? প্রথমে হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যাবে, কোনো পেরিটোনিয়াল ক্যাভিটিতে যাবে। পেরিটোনিয়াল ক্যাভিটি যে কোনো জায়গায় ডিপোজিট হতে পারে এটা। আর কোথায় হতে পারে? এটা আমলিকাসে যেতে পারে। আমলিকাসে যদি যায় তখন আমরা তাকে বলি সিস্টার জোসেফ নোডিউল। এটা কোথায় যেতে পারে? এটা ওভারিতে যেতে পারে। ওভারিতে যদি যায় তখন তাকে আমরা বলি কি? ক্রুকেনবার্গ টিউমার। এটা রেক্টো ভেসিকেল নাকি, হ্যাঁ, রেক্টোভেসিক্যাল পাউসে যেতে পারে, তখন আমরা ব্লুমাস শেল। তাহলে ট্রান্সপেরিটোনিয়াল মেটাস্টাস একটা আছে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে যেতে পারে। তারপর অ্যাসাইটিস হতে পারে। অ্যাসাইটিসও কিন্তু ট্রান্সসিলোমিক স্প্রেডের জন্যই হয়, পেরিটোনিয়াল ক্যাভিটির জন্য। যেটা না বললেও চলে, পেরিটোনিয়াল ক্যাভিটি বললেই হবে। পেরিটোনিয়াল ক্যাভিটি আমলিকাসে যেতে পারে, সিস্টার জোসেফ নডুল। আর ওভারিতে যেতে পারে ক্রুকেনবার্গ টিউমার। আর পাউস অফ ডগলাস বা রেক্টোভেসিক্যাল পাউসে যেতে পারে। রেক্টোভেসিক্যাল পাউস বা পাউস অফ ডগলাসে যেতে ব্লুমাস শেল, তাকে বলি আমরা ব্লুমাস শেল। এটা পার রেক্টাল বা পার ভেজাইনাল এক্সামিনেশন করলে একটা শেল্পের মতো হাতে পাওয়া যায়। ক্রুকেনবার্গ টিউমার সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে যখনই তুমি উচ্চারণ করবা ক্রুকেনবার্গ টিউমার। কাদের হয়, কেন হয়? এটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হয়। তার মানে 15 থেকে 50 বছর বয়সের মধ্যে কারুর যদি কার্সিনোমা স্টোমাক হয়, তাদের ওভারিতে এই টিউমার। হোয়াট ইজ ক্রুকেনবার্গ টিউমার? এটা হচ্ছে বাইল্যাটারাল মেটাস্ট্যাটিক ওভারিয়ান টিউমার। এটা কিন্তু শুধু স্টোমাকে না, জিআইটির যে কোনো জায়গার থেকেই মেটাস্টাসিস এখানে হতে পারে। জিআই ট্র্যাক্টের যে কোনো জায়গার থেকে প্রাইমারি টিউমার হলে। ডেফিনেশনটা কি বললাম? কোনোটা শব্দ বাদ দিলে হবে না। বাইল্যাটারাল মেটাস্ট্যাটিক, প্রাইমারি হলে হবে না সেটা, প্রাইমারি বাইল্যাটারাল মেটাস্ট্যাটিক ওভারিয়ান টিউমার, একে বলি আমরা ক্রুকেনবার্গ টিউমার। বললাম কি বয়সে হয়? 15 থেকে 50 বছর, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে। কেন এই গ্রুপে হয়? এই বয়সে ওভারিটা থাকে অ্যাক্টিভ, মান্থলি ওভুলেশন হয়। ওভুলেশন হওয়ার জন্যে
প্রতি মাসে মাসে ওভুলেশনের যে হওয়ার জন্য এখানে এইটা র থাকে, ওভারিয়ান সারফেসটা র থাকে। দিস ইজ এ গুড ফার্টাইল, দিস ইজ এ গুড সয়েল ফর ফার্টাইল, ফর ম্যালিগন্যান্ট টিউমার, বা গুড সয়েল ফর গ্রোথ অফ ম্যালিগন্যান্ট সেল, বা ফার্টাইল সয়েল অফ ম্যালিগন্যান্ট সেল। বোঝা গেল যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হবে, মেনোপোজাল এজ গ্রুপে হবে না, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হবে। কারণ এই সময় পিরিয়ডিক শেডিং এর জন্যে ওভারিটা র থাকে এবং ওভারি অ্যাক্টিভ থাকে। আর মেনোপোজের পরে হচ্ছে ওভারি অ্যাট্রোপিড হয়ে যায়, ফাইব্রাস টিস্যু হয়ে যায়। সে ইজ নট এ ভেরি গুড ফার্টাইল সয়েল। তাহলে আমি কি বললাম? ডাইরেক্ট স্প্রেড, লিম্ফেটিক স্প্রেড, হেমাটোজেনিয়াস স্প্রেড, ট্রান্সলোমিক স্প্রেড। অনেকে আবার আর একটা স্প্রেড বলে, সেটা বলে আইয়াট্রোজেনিক স্প্রেড। অপারেশনের কারণেও হতে পারে, এটা আলাদা। এটা তুমি বলতে পারো আর না পারো, এই কয়টা বলতে হবে। আর একটা মেটাস্টাসিস আছে, সেটা দিয়ে কোনো ব্যাখ্যা করা যায় না। আমি লেকচার ক্লাসে পড়িয়েছি, সেটাকে আমরা কি বলি? ওই যে পায়ে কাফ রিজিনে হয় ট্রসিউস সাইন, তার মানে মাইগ্রেটিং থ্রোম্বোফ্লেবাইটিস অন দ্য কাপ রিজন। এটাও কিন্তু শুধু স্টোমাক ক্যান্সারে না, যে কোনো জিআই ট্র্যাক্টের যে কোনো পার্টের ক্যান্সারে হতে পারে। মাইগ্রেটিং থ্রোম্বোফিটিস ইউজুয়ালি প্রথম ডায়াগনোসিস হয়েছিল এটা প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে, থ্রোম্বোফ্লেবাইটিস ইন দ্য কাফ রিজিন। এটা কি মেকানিজমে হয়? এটা যে কয়টা মেকানিজমে পর্যন্ত ব্যাখ্যা করলাম তার একটা দিয়েও হয় না। এটাকে আমরা বলি কি বলি এটাকে আমরা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। আমি আগেও একদিন বলেছি প্যারানিওপ্লাস্টিক। হোয়াট ইজ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম? এটা হচ্ছে যে টিউমার মেটাস্টাসিস দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইনড বাই বা দিস ইজ দ্য টিউমার মেটাস্টাসিস, শুধু না মেটাস্টাসিস না, দিস ইজ দ্য ইফেক্ট দ্যাট ক্যান নট বি explained by the primary, secondary or metabolic function of a tumor. যেটা প্রাইমারি টিউমার, সেকেন্ডারি টিউমার বা এর কোনো মেটাবলিক ফাংশন দিয়ে এক্সপ্লেন করা যাবে না দি ইফেক্ট, দেন ইট ইজ প্যারাপিলিওপ্লাস্টিক সিনড্রোম। এটা অনেক টিউমারে হয়, স্টোমাকেও হয়, বিশেষ করে লাং ক্যান্সারে খুব বেশি হয়। কিডনি ক্যান্সারের ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের সেদিন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা অনেক সময় শর্ট নোট আসে, এটা মনে রাখবা। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, ট্রসিউস সাইন। আচ্ছা, এর সঙ্গে তাহলে আমি একসঙ্গে ডাইরেক্ট স্প্রেড বললাম, ডাইরেক্ট স্প্রেড এবং মেটাস্ট্যাটিক স্প্রেড বললাম। এখন এইখানে যদি কোশ্চেন থাকে শুধু হোয়াট ইজ দ্য রুট অফ মেটাস্টাসিস অফ স্টোমাক ক্যান্সার, তাহলে ডাইরেক্ট স্প্রেডটা বাদ দিয়ে তুমি বলে ফেলবা, বাকিগুলো তুমি বলে দেবা। এখানে আরেকটা কোশ্চেন আছে, ডিফাইন ভার্কোস গ্ল্যান্ড। ভার্কোস গ্ল্যান্ড বলার সময় তোমরা খুব গোলমাল করো, একেবারে পরিষ্কার করে বলতে ভার্কোস গ্ল্যান্ড কাকে বলে। ভার্কোস গ্ল্যান্ড বা ট্রসিয়াস সাইন, ভার্কোস গ্ল্যান্ড যখন থাকে সেটাকে আমরা বলি ট্রসিয়াস সাইন। আগে ওটা ছিল ট্রসিউস সাইন, এটা ট্রসিয়াস সাইন। সেটা কি? এটাও সরাসরি এভাবে বলতে হবে, মেটাস্ট্যাটিক লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফেডেনোপ্যাথি। কোনো শব্দ বাদ দেওয়া যাবে না, মেটাস্ট্যাটিক না হলে হবে না, লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফেডেনোপ্যাথি হবে না। কোন জায়গার থেকে আসছে? এনি অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সিতে এটা হতে পারে, ইভেন থোরাসিক ম্যালিগনেন্সিতেও যদি এখানে মেটাস্ট্যাটিক হয়, দিস ট্রসিস সাইন। বাট কমনলি এটা স্টোমাক ক্যান্সারে বেশি হয়, কিন্তু শুধুমাত্র অনলি স্টোমাক ক্যান্সারে না। হ্যাঁ, এটা যে কোনো ক্যান্সারের জন্যই যদি এইটা মেটাস্ট্যাটিক লিম্ফেডেনোপ্যাথি হয়, লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফেডেনোপ্যাথি, তাহলে কি হলো? লেফট মেটাস্ট্যাটিক লেফট supraclavicular lymphadenopathy is called Varkos gland. It's called right side এ কিন্তু হবে না, রাইট supraclavicular lymphadenopathy কিন্তু ভার্কোস হবে না, লেফট। কিন্তু লেফট কেন? ওয়াই লেফট জানতে চাই। কারণ আমাদের থোরাসিক ডাক্টটা ওপেন করে কোথায়? থোরাসিক ডাক্টটা ওপেন করে হচ্ছে
at the junction of internal jugular and subclavian vein. ইন্টারনাল জগুলার অ্যান্ড সাবক্লেভিয়ার ভেনের জাংশনে ওপেন করে হচ্ছে থ্রসিক ডাক, লেফট ইন্টারনাল জগুলার অ্যান্ড সাবক্লেভিয়ান ভেনের জাংশনে। সেই জন্যে এই জায়গায় যে লিম্ফ নোডগুলো থাকে সেইগুলো ইনভলভ হয়। কি মেকানিজমে? এটাকে বলি আমরা রেট্রোগ্রেড পারমিয়েশন। হ্যাঁ, এটা টার্মটা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ দিস ইজ দ্য নর্মাল পাথ অফ লিম্ফেটিক্স, ইট ইজ নট রেট্রোগ্রেড। রেট্রোগ্রেড মানে হচ্ছে নর্মাল পাথের উল্টো দিকে যদি যায়, কিন্তু লিম্ফেটিক কিন্তু এখানে নর্মাল পাথই এইরকম থ্রাসিক ডাক দিয়ে উপরের দিকে আসবে। সুতরাং কেন এখানেকে রেট্রোগ্রেড বলা হয়েছে এর কোনো ব্যাখ্যা নাই, বাট বইতে লেখা আছে, তোমাদের এটাও বলতে হবে। রেট্রোগ্রেড পারমিয়েশন, দিস ইজ বাই রেট্রোগ্রেড পারমিয়েশন। আচ্ছা, আর লিম্ফেটিক মেটাস্টাসিস যে পারমিয়েশন বললাম, লিম্ফেটিক মেটাস্টাসিস হয় কিভাবে? লিম্ফেটিক মেটাস্টাসিস হয় দুইভাবে। হ্যাঁ, একটা হচ্ছে এই যে পারমিয়েশন, আর একটা হচ্ছে এম্বোলাইজেশন। একটা পারমিয়েশন, একটা এম্বোলাইজেশন। লিম্ফেটিক কেন ভাস্কুলার মেটাস্টাসিস দুটা মেকানিজমে হয়। হোয়াট ইজ পারমিয়েশন? আর এটার ডেফিনেশন কিন্তু রবিনসে খুব সুন্দর করে একটা ছবি দিয়ে দেওয়া আছে। পারমিয়েশন একটার পর একটা ইট, যদি ইট গাঁথলে যেরকম হয় ছবি দেওয়া আছে পারমিয়েশন, একটার পর একটা মানে কন্টিনিউটি থাকে, একটার পর একটা ব্লক থাকে। এম্বোলাইজেশন হচ্ছে এক জায়গার থেকে ডিসক্লোজ হবে আর এক জায়গায় যে এটা ইমপ্লান্ট করবে, দুটোর মাঝে কোনো কন্টিনিউটি থাকবে না। আর পারমিয়েশনে হচ্ছে একটার পর একটা ম্যালিগন্যান্ট সেল ব্লকের মতো গেঁথে তারপর আর এক জায়গায় যাবে। দিস ইজ পারমিয়েশন অ্যান্ড এম্বোলাইজেশন, দুটো মেকানিজমে হয়। সরি, একটা টেলিফোন এসছে, সরি। এবার হচ্ছে ডিফাইন ভলভুলাস। হোয়াই ভলভুলাস কমন ইন সিগমা, এটাও কিন্তু খুব বার্নিং কোশ্চেন। এটা তোমরা তো পড়ে এসছো, তোমরা অ্যানাটমিতে এটা পড়ে এসছো এই কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের অ্যানাটমিতে, হার্নিয়া, ভলভুলাসের এই যে কেন কমন, এগুলো কিন্তু সব পড়ে এসছো। ইসোফেজিয়াল কনস্ট্রিকশন, ইউরেটারি কনস্ট্রিকশন, এগুলো কিন্তু পরীক্ষার সময় সব জিজ্ঞাসা করা হয়। এগুলি এগুলি জোর দিয়ে পড়ানো না হলে কিন্তু পরীক্ষার সময় এগুলো জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, কারণ ইট ইজ মোর রিলেটেড টু দ্য অ্যানাটমি, সার্জিক্যাল অ্যানাটমি। ডিফাইন ভলভুলাস। হোয়াট ইজ ভলভুলাস? ভলভুলাস হচ্ছে টুইস্টিং অফ দ্য গাট অ্যারাউন্ড ইজ ভাস্কুলার অ্যাক্সিস। সব থেকে সহজ ডেফিনেশন, জটিল করতে যাবে না। টুইস্টিং অফ দ্য গাট অ্যারাউন্ড টুইস্টিং অফ দ্য গাট অ্যারাউন্ড ইস ভাস্কুলার অ্যাক্সিস। ভলভুলাস হতেই যে গ্যাংগ্রিন হতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। গ্যাংগ্রিন ছাড়াও ভলভুলাস হয়ে থাকতে পারে, পেঁচায় থাকতে পারে। অ্যারাউন্ড ইস ভাস্কুলার, একই ঘটনা। যদি টুইস্টিং অফ অ্যান অর্গান অ্যারাউন্ড ইস ভাস্কুলার, সলিড অর্গান অ্যারাউন্ড ইস ভাস্কুলার অ্যাক্সিস, তাকে আমরা বলি টর্শন। সুতরাং তাহলে আমরা গাট বা ভিসেরারকে বা টিউবুলার অর্গান যদি টুইস্টিং হয় তাকে আমরা বলি ভলভুলাস, আর সলিড অর্গান যদি টুইস্টিং হয় তাকে আমরা বলি টর্শন। মেকানিজম একই জিনিস। ভলভুলাস কোন জায়গায় হয়? গাটের যে যে অংশে মেজেন্টারি আছে সেই অংশ টর্শন হবে। তাহলে উপর থেকে নিচের দিকে যদি আমি আসি, এটা মোজাম্মেল স্যারও তোমাদের সেদিন পড়িয়েছে, আমি লেকচার শুনছি, মাঝে মধ্যে আমি শুনি ওনার লেকচার, পড়িয়েছে। কিন্তু কোথায় কোথায় হতে পারে টর্শন? যেখানে যেখানে মেজেন্টারি আছে। স্টোম্যাকে আছে, স্টোম্যাকে হতে পারে। এরপরে নিচের দিকে নামো, স্টোম্যাকের পরে কোন পার্টে আছে? জেজুরামে আছে, আইলিয়ামে আছে, এটা ভলভুলাস হতে পারে, টর্শন ভলভুলাস হতে পারে। অ্যাপেন্ডিক্সে আছে, অ্যাপেন্ডিক্স বা সিগময়েড কোলনটাও, সিগময়েড কোলন সহ এখানে হতে পারে। আর কোথায় হতে পারে? সরি, অ্যাপেন্ডিক্স সিকামে হতে পারে, সিগময়েড কোলনে হতে পারে। তাহলে এইসব জায়গায় আমাদের গাটে ভলভুলাস হতে পারে। স্টোমাক, জেজুনাম অ্যান্ড আইলিয়াম, অ্যাপেন্ডিক্স অ্যান্ড সিকাম অ্যান্ড সিগময়েড কোলন। তাহলে এর মধ্যে স্যার আরেকটা বোধহয় ভুলে গেছি আমি, ট্রান্সভার্স কোলন। সারসাদিন ট্রান্সভার্স কোলনের কথাও বলছিল। তাহলে অ্যাপেন্ডিক্স, সিকাম, ট্রান্সভার্স কোলন অ্যান্ড সিগময়েড কোলন। তার মধ্যে ট্রান্সভার্স কোলনের সব থেকে কম হয়।
কেন? ট্রান্সভার্স কোলনের অ্যারেঞ্জমেন্টটাই এইরকম, এদের বেসটা ওয়াইড, অনেক ওয়াইড। যত বড় ওয়াইড বেজ, এই বেজের বলে অ্যারাউন্ড দ্য ভাস্কুলার অ্যাক্সিসে রোটেশন হওয়া বা টুইস্টিং হওয়া ভেরি ডিফিকাল্ট। তাই ছাড়া বাকি সব জায়গায় হতে পারে, টুইস্টিং হতে পারে। কমনেস্ট কোন জায়গা? কমনেস্ট হচ্ছে এর মধ্যে অ্যাডাল্টের ক্ষেত্রে সিগময়েড কোলন, আর বাচ্চাদের ক্ষেত্রে মিডগার্ড, জেজুনামাইলিয়াম মিডগাম, আর বড়দের ক্ষেত্রে সিগময়েড কোলন। তোমরা এখন বড়দেরটাই জানবা। তাহলে ভলভুলাসের ডেফিনেশনটা আবারও বলি, টুইস্টিং অফ দ্য গার্ড অ্যারাউন্ড ইটস ভাস্কুলার অ্যাক্সিস কল্ড ভলভুলাস। সিগময়েড কোলনে এখন কেন বেশি হয়? এটা তোমরা অ্যানাটমিতে অনেক কথা বলে এসছো, এখানে দুটো কথা না বললেই নয়। অ্যানাটমিতে বোধহয় 3-4টা পয়েন্ট আছে, এখানে দুটো না বললেই নয়। সেটা কি? একটা হচ্ছে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। সিগময়েড মেজোকোলনটা হচ্ছে ভি শেপ, ভি শেপ সিগময়েড মেজোকোলন, ভি শেপ অ্যাটাচমেন্ট থাকে তার মধ্যে, ভি শেপ অ্যারেঞ্জমেন্ট অফ সিগময়েড কোলন, সরি সিগময়েড মেজোকোলন। আর এর অ্যাটাচমেন্ট, অ্যাটাচ পার্টটা হচ্ছে ন্যারো আর ফ্রি পার্টটা হচ্ছে ওয়াইড। অ্যাটাচ পার্টটা যদি ন্যারো হয়, ফ্রি পার্টটা যদি ওয়াইড হয়, ইট ইজ ভেরি প্রন টু টুইস্ট। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সিগময়েড কোলন ইজ হেভিলি লোডেড উইথ ফিকাল ম্যাটার। সিগময়েড কোলন হচ্ছে আমাদের রিজার্ভার অফ ফিকাল ম্যাটার, রিজার্ভার অফ ফিকাল ম্যাটার সিগময়েড কোলন। সুতরাং এটা সবসময় লোডেড হয়ে থাকে। লোডেড যদি একটা কোলন হয়, একটা কোলন লোডেড হয় এবং সেটা যদি একটা ওয়াইড ফ্রি মেজেন্টেরিক এন্ড থাকে এবং বেসটা ন্যারো থাকে, সুতরাং এটা ইজিলি টুইস্টিং হয়ে যেতে পারে। তাহলে এটা কি কি বললাম? এটা ভি শেপ মেজো অ্যাপেন্ডিক্স, ন্যারো মেজো অ্যাপেন্ডিক্স অ্যাটাচমেন্ট, সরি মেজো অ্যাপেন্ডিক্স বলছি কেন, মেজো কোলন, বারবার মেজো অ্যাপেন্ডিক্স বলছি। ভি শেপড মেজোকোলনিক অ্যারেঞ্জমেন্ট, sigmoid mesocolonic arrangement, narrow attachment of the sigmoid mesocolon and heavily loaded sigmoid colon। এই তিনটা ফ্যাক্টরের জন্য সিগময়েড কোলনে ভলভুলাস হওয়ার ঝুঁকি বেশি। এরপরে ভলভুলাস সম্বন্ধে আরো অনেক কোশ্চেন আছে, পরে আছে, আমরা তখন আলোচনা করব, এখানে না। এবার আমি যাই টাইপস অফ লিভার অ্যাবসেস। লিভার অ্যাবসেস সম্বন্ধে কিছু কথা তোমাদের জানতে হবে। এটা টাইপ অফ লিভার অ্যাবসেস খুব সিম্পল কোশ্চেন। তোমরা জানো একটা পায়োজেনিক অ্যাবসেস হয় আর একটা অ্যামিবিক লিভার অ্যাবসেস হয়। পায়োজেনিক লিভার অ্যাবসেস, অ্যামিবিক লিভার অ্যাবসেস। অ্যাবসুলেটলি এই পিওর অ্যাবসেস ফর্ম কোনোটাই হয় না। মোস্ট অফ দ্য অ্যাবসেস আর মিক্সড ইনফেকশন, মোস্ট অফ দ্য লিভার অ্যাবসেস আর মিক্সড ইনফেকশন। সরি, তাহলে যেটা বলছিলাম, লিভার অ্যাবসেস, লিভার অ্যাবসেসে পায়োজেনিক লিভার অ্যাবসেস, অ্যামিবিক লিভার অ্যাবসেস। এখানে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস। বললাম ফ্রিকুয়েন্টলি এটা মিক্সড ইনফেকশন হয়, অ্যামিবিক লিভার অ্যাবসেস। এটা কোথায় হয়? লিভারের কোথায়? যে কোনো জায়গায় হতে পারে। কমনলি হয় হচ্ছে রাইট লোবে। কোথায়? এটা হচ্ছে আপার অ্যান্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য ল্যাটারাল পার্ট অফ দ্য রাইট ল্যাটারাল পার্ট অফ দ্য লিভার। এটা একটা সেগমেন্ট, সেগমেন্টের নাম আছে, আমি বলতে পারছি না স্পেসিফিক। আপার অ্যান্ড ল্যাটারাল পার্ট অফ দ্য লিভারে হয়, আপার অ্যান্ড ল্যাটারাল পার্ট অফ দ্য লিভারে হয়, রাইট ল্যাটারাল পার্ট অফ দ্য লিভার, সরি আপার অ্যান্ড রাইট ল্যাটারাল পার্ট অফ দ্য লিভারে হয়। তাহলে এটা অ্যামিবিক লিভার অ্যাবসেস। এই অ্যামিবা কোত্থেকে আসে? এখন কোশ্চেন, অ্যামিবা সিম্পল অ্যামিবার হ্যাবিট্যান্ট হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন থেকে আসে। হ্যাঁ, অ্যামিবিক লিভার অ্যাবসেসটা আসে ইন্টেস্টাইন থেকে। কোন রুট দিয়ে আসে? থ্রু দ্য পোর্টাল ভেন, থ্রু দ্য পোর্টাল ভেন দিয়ে। তাহলে ইন্টেস্টাইন থেকে পোর্টাল ভেন দিয়ে লিভারে এসে অ্যাবসেস তৈরি করে।
এইটুকুন জানলেই হবে লিভার অ্যাবসেস। আর একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ লিভার অ্যাবসেস, এটা একটু জেনে রাখবে, না জানলে নয়, এটা খুব বেসিক কথা। লিভার অ্যাবসেস খুব সিম্পল একটা কথা বলবো, সেটা হলো 1 নম্বর হচ্ছে ফিভার থাকবে। লিভার অ্যাবসেস এবং অ্যাকুট অস্টোমাইলাইটিস, ফিভারের কথা বললে হবে না, হাই ফিভার, রুগীর ফিভার, কিন্তু তুমি কোথাও কোনোভাবে জায়গা খুঁজে পাচ্ছ না, প্রবাবলি ওখানে পারসিস্টেন্ট ফিভার, হ্যাঁ, হাই ফিভার থাকবে। কখনো কখনো উইথ চিল অ্যান্ড রাইগরও থাকতে পারে। চিল অ্যান্ড রাইগর থাকে সাধারণত পায়োজেনিক লিভার অ্যাবসেস, চিল অ্যান্ড রাইগর। আচ্ছা, ফিভার থাকবে, হাই ফিভার, তারপর পেন ইন দ্য আপার অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার চেস্ট, প্রচণ্ড পেন, শ্বাস নিতে গেলে, নড়াচড়া করতে গেলে প্রচণ্ড পেন হবে, আপার অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার চেস্ট। তাহলে ফিভার, আপার অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার থোরাসিক পেন। আর এক্সামিনেশন করলে কি পাবো আমরা? এক্সামিনেশন করলে, জেনারেল এক্সামিনেশন করলে আমরা ট্যাকিকার্ডিয়া পাবো, ফিভার পাবো। লোকাল এক্সামিনেশন করলে আমরা কি পাবো? এনলার্জ টেন্ডার লিভার, এই কথাটা যেন ভুল না হয়, এনলার্জ টেন্ডার লিভার, এর সঙ্গে জিজ্ঞাসা করা হবে তোমার হোয়াট আর দ্য কজেস অফ এনলার্জ টেন্ডার লিভারের কজ কি? 3টা কজ সবসময় মনে, মেডিসিনে ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করবে, মেডিসিনে 3টা কজ, উপর থেকে নিচের দিকে যদি আমরা আসি, এনলার্জ টেন্ডার লিভার 3টা কজ। একটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ইনফেক্টিভ হেপাটাইটিস অ্যান্ড লিভার অ্যাবসেস, এই 3টা যেন ভুল না হয়। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ইনফেক্টিভ হেপাটাইটিস, লিভার অ্যাবসেস, এনলার্জ টেন্ডার লিভার। ঠিক একই সঙ্গে তোমাকে জিজ্ঞাসা করা হবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের কার্ডিনাল ফিচার কি? টিপিক্যাল কথা, ট্রায়াড অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিসিএফ। একই কথা, উপর থেকে যদি আমরা নিচে আসি, রেইজড জগুলার ভেনাস প্রেশার, এনলার্জ টেন্ডার লিভার, ডিপেন্ডেন্ট ইডিমা, ভুল না হয় বলে একেবারে সব এগুলো খুব করে এমন কথাবার্তা যে তোমাকে প্রতিটা প্রসঙ্গ আসলেই জিজ্ঞাসা করা হবে। রেইজড জগুলার ভেনাস প্রেশার, এনলার্জ টেন্ডার লিভার, ডিপেন্ডেন্ট ইডিমা, দিস ইজ দ্য ট্রায়াড অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ক্লিনিক্যাল ট্রায়াড অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। আচ্ছা, বা লিভার অ্যাবসেস থেকে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, অ্যামিবিক লিভার অ্যাবসেসের ডায়াগনোসিস কিভাবে তুমি করবা? ডায়াগনোসিস করতে পারি আমি, অ্যাবসেস ডায়াগনোসিস করতে পারবো আমি একটা ইমেজিং করে, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম করে। নিশ্চিত হব কিভাবে? অ্যাসপিরেশন করব, এটা মেডিসিনে তোমাদের ডিটেলস শিখাবে। অ্যাসপিরেশন করলে অ্যামিবিক লিভার অ্যাবসেসে অ্যাসপিরেটটা কিরকম হবে দেখতে? পরিষ্কার করে বলতে হবে, অ্যানকোবিশস অ্যাপিয়ারেন্স, এটা এক ধরনের সসের মতো দেখতে, এটা ব্লাড মিক্সড পাস। আর একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, ইট ইজ ভেরি ফাউল স্মেলিং, এটা বের করার পর ওপেন রাখলে পারে ওয়ার্ডে কেউ থাকতে পারবে না, এত গন্ধ হবে। ফাউল স্মেলিং অ্যানকোবিশস পাস, অ্যানকোবিশস অ্যাপিয়ারেন্স পাস, একদম এই কথাটা যেন ভুল না হয়। তাহলে এই কোশ্চেনের উত্তর আমাদের শেষ হয়ে গেল। রুট অফ এন্ট্রি আমি অলরেডি বলে ফেলছি। পায়োজেনিক অ্যাবসেসের ক্ষেত্রে রুট অফ এন্ট্রি হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন, মানে থ্রু দ্য ব্লাড দিয়ে আসবে, হেমাটোজেনিয়াস স্প্রেড হবে। লিভারে তো সরাসরি যাওয়ার কোনো পথ নাই, হেমাটোজেনিয়াস স্প্রেড হবে। আর এটাতে যাবে থ্রু দ্য ইন্টেস্টাইন থেকে, অ্যামিবিক লিভার অ্যাবসেস যাবে ইন্টেস্টাইন থেকে থ্রু দ্য পোর্টাল ভেন দিয়ে লিভারে যাবে। আর ওটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন দিয়ে আসবে, সিস্টেমিক সার্কুলেশন দিয়ে ব্যাকটেরিয়া পাইমিয়া হয়ে লিভার অ্যাবসেস হবে। এরপর আর একটা কোশ্চেন, এটাও খুব বার্নিং কোশ্চেন, অ্যাকিউট অ্যাবডোমেন। এটা মোটামুটি তোমরা জানো, কিন্তু অ্যাকিউট অ্যাবডোমেন পরীক্ষার সময় বলার মধ্যে তোমরা তালগোল পাকায় ফেলো।
অ্যাকুট অ্যাবডোমেন। তার কারণ আছে, অ্যাকুট অ্যাবডোমেনের ডেফিনেশনটা মোস্ট অফ দ্য টেক্সট বইতে দেওয়া নেই, যে যার মতো করে বলে, কিন্তু আমরা কিন্তু সবাই একই কথা বলি, সবাই একই কথা বলি পড়ানোর সময়, অ্যাকুট অ্যাবডোমেন। আমি লেকচার ক্লাসে বারবার বলেছি কতগুলো। শুরুটা করবা নন ট্রমেটিক অ্যাবডোমিনাল কন্ডিশন হুইচ ইউজুয়ালি প্রেজেন্টস উইথ সিভিয়ার abdominal pain, sudden severe abdominal pain which threatens life বা endanger life, usually needs hospitalization, may or may not need surgical intervention. কোনো পয়েন্ট বাদ দিলে হবে না। নন ট্রমেটিক abdominal condition usually presents with sudden severe abdominal pain which endanger or যে কোনো একটা বললেই হবে threatens life, usually need hospitalization, may or may not need intervention. acute abdomen মানে যে অপারেশন লাগবে তা না। এর সঙ্গে আমি আর এখানে বেশি বলতে চাচ্ছি না। সার্জিক্যাল কজ অফ অ্যাকুট অ্যাবডোমেন এটা জিজ্ঞাসা করা হতে পারে, অথবা সিম্পল কজ অফ অ্যাকুট অ্যাবডোমেন। সিম্পল কজে অনেক কিছু তুমি বলতে পারবা, এটা ওরকম ভাগ ভাগ করে বলতে পারো, অ্যাবাভ ডায়াফ্রাম, বিলো ডায়াফ্রাম, হ্যাঁ, তারপর হচ্ছে সিস্টেমিক কজ, সব সহায়ক করে বলতে পারো। আমরা এখানে সার্জিক্যাল কজ বলছি, সেগুলো আমরা এটাই আমরা জানতে চাই বেশি করে। সার্জিক্যাল কজ কী কী কারণে হবে, সিম্পল কথাগুলো, কমন কথাগুলো আর কমনলি বলবা। 1 নাম্বার, acute exaggeration of peptic ulcer disease. Acute exaggeration of peptic ulcer disease, এটা ভেরি কমন সমস্যা, পেপটিক আলসার ডিজিজ। তারপর উপর থেকে যদি আমরা আসি, অ্যাকিউট কলিসিস্টাইটিস, অ্যাকিউট কলিসিস্টাইটিস, ইনফেক্টিভ হেপাটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, মানে এই কথাগুলো তোমাকে না বললেই হবে না। তারপর অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এগুলো আমি সব কিন্তু জিআইটি কজ বললাম, সবগুলো জিআইটি কজ বলছি। এরপরে আরও কি হতে পারে, অ্যাবডোমেনে শুধু জিআই ট্র্যাক্ট নাই, এখানে ইউরিনারি ট্র্যাক্ট আছে, জেনিটোইনারি ট্র্যাক্ট আছে, ভাস্কুলার ট্র্যাক্ট আছে, সবগুলো তোমার কজ আলাদা আলাদা করে বলতে পারো। আমি যেগুলো বলেছি এগুলো রিলেটেড টু দ্য সার্জারি। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস সার্জারি লাগে না, বাট এটা যে সার্জারি লাগবে না এটা জানাটাও তো একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, যে সার্জারি করতে হবে না, সার্জারি করলে ডিফিকাল্টি আরও বেশি হতে পারে। সেজন্য আমি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কথা, আর বাদ বাকিগুলি সবই সার্জিক্যাল ডিজিজ। ইউরিনারি ট্র্যাক্টে কিছু ডিজিজের জন্য হতে পারে। কী কী হতে পারে, একটা হচ্ছে ইউটিআই, ওয়ার্ল্ড ওয়াইড কমন কজ, ইউটিআই এর জন্য সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হতে পারে। আর কি হতে পারে ইউরিনারি ট্র্যাক্টে, স্টোন ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট, স্টোন ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট, ইনফেকশন অ্যান্ড স্টোন, এই দুটো বললেই যথেষ্ট। জেনিটাল ইউরিনারি ট্র্যাক্টে তোমরা জানো, জেনিটাল ট্র্যাক্টে জানো, ইউরিনারি ট্র্যাক্টে জেনিটাল ট্র্যাক্ট। জেনিটাল ট্র্যাক্টের মধ্যে হচ্ছে সালফিনজাইটিস, উফোরাইটিস, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি, এই তিনটা না বললেই হয় না। টর্শন অফ দ্য ওভারিয়ান সিস্ট, এ কয়টা না বললেই নয়, আরও অনেক কারণ আছে। তাহলে আগে একসাথে বললো পিআইডি, আজকাল এই পিআইডি শব্দটা ব্যবহার হয় না, আলাদা আলাদা করে প্রতিটি অর্গান আলাদা আলাদা করে বলা হয়। অ্যাকিউট সালফিনজাইটিস বা সালফিনজো উফোরাইটিস, ইভেন ওভারিয়ান যে পেন হয় সেটাও নিয়েও প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, আমি আমি ডিজিজগুলো বলার চেষ্টা করছি। তারপরে রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি আর টর্শন অফ দ্য ওভারিয়ান সিস্ট, এ কয়টা না বললেই নয়। ভাস্কুলার ট্র্যাক্টে হতে পারে থ্রোম্বোএম্বোলিজম, যদি হয় অ্যাকুট থ্রোম্বোএম্বোলিজমের জন্য, অ্যাকুট থ্রোম্বোএম্বোলিজম ইজ ভেরি মাচ পেনফুল। তারপর ডিসেক্টিং অ্যাওর্টিক অ্যানুরিজম, হ্যাঁ, মেজেন্টারিক ভাস্কুলার অক্লুশন, হ্যাঁ, এগুলো সবই অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সিস্টেমিক ডিজিজ, আমি কিন্তু একসঙ্গে সব বলে যাচ্ছি, সিস্টেমিক ডিজিজও কিন্তু অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসতে পারে। সেটা কীরকম, সেটা হলো তোমরা জানো পরফাইরিয়া, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস, হ্যাঁ, এগুলি। তারপরে হচ্ছে
আরো নিউরোলজিক্যাল কিছু ডিজিজ আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা না, এটা তো বল সিস্টেমিক ডিজিজ। আরেকটা আছে বলছিলাম যে অ্যাবাভ দ্য ডায়াফ্রাম। অ্যাবাভ দ্য ডায়াফ্রামে যদি কথা প্রসঙ্গে আসে, তাহলে তোমার দুটো ডিজিজ, অবশ্যই অনেক কিছু হতে পারে, দুটো ডিজিজ মনে রাখতে হবে। একটা হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়া অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটাকে ইগনোর করলে হবে না। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড নিউমোনিয়া। আরও অনেক ডিজিজ আছে, যেমন এম্পাইমাথ্রাসিস, অ্যাবডোমিনাল সিভিয়ার পেন নিয়ে আসতে পারে, আর অনেক ডিজিজ, সেগুলো বলে। কিন্তু এই দুটো ভুললে চলবে না, নিউমোনিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আমি সার্জিক্যাল কজগুলো বললাম, বাদ বাকি কজগুলো একটু রিক্যাপিচুলেট করে গেলাম, তোমরা এটা ঠিক করে নেবা। যতটুকুন উত্তর চাবে ততটুকুন লিখতে হবে। তোমাকে সার্জিক্যাল কজ জিজ্ঞাসা করা হয়েছে, তোমার নিউমোনিয়া, এমআই এগুলো বলা জরুরি না। অপ্রয়োজনীয় কথা লিখলে মার্কেটে নেওয়ার ঝুঁকি আছে। কিন্তু সব এক্সামিনার একরকম না। যারা খাতা পড়ে বা যারা তোমাকে জাস্টিফাই করবে, হ্যাঁ, খাতা সুন্দরভাবে খাতা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ খাতা যদি সুন্দরভাবে না দেখা যায়, যারা ভালো করে পড়াশুনো করে, ভালো করে পরীক্ষা দেয়, তাদের মূল্যায়ন হয় না। আর যারা ভালো করে পড়ে না, তাদের জন্য তাদের পোয়াবারও। কিন্তু এটা নট এ ভেরি গুড জাজমেন্ট। হ্যাঁ, ওগুলো তো হ্যালো, সেটা আরো ওই বললাম যে আরো অনেক কজ আছে। ওই যে অ্যাবসেস, অ্যাবসেস শরীর সাবডায়াফ্রামেটিক যে কোনো অ্যাবসেস, সাবফ্রেনিক হতে পারে, লিভার হতে পারে, প্যারাকলিক গাটারে হতে পারে, পেলভিক হতে পারে, অনেক কজ আছে। আমি সেগুলো গেলাম না, আমি ইম্পর্টেন্ট কজগুলো বলে রাখছি। সব কজ আমি বলতে চাচ্ছি না, আমি পরীক্ষার প্রস্তুতির জন্য যেগুলো জরুরি সেগুলো তোমাদের বলছি। হোয়াট আর দ্য কজেস অফ ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং? এই পাররেক্টাল ব্লিডিং কিন্তু বিশাল চ্যাপ্টার। তোমাকে এক একটা এক এক রকম ফ্রেশ পাররেক্টাল, লেকচার ক্লাসেও বলেছি, ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং বলা হবে, অথবা অ্যাকর্ডিং টু দ্য এজ বলা হবে, অথবা অল্টার্ড ব্লিডিং জিজ্ঞাসা করা হবে, অথবা পেনফুল পাররেক্টাল ব্লিডিং, পেনলেস পাররেক্টাল ব্লিডিং। প্রতিটার উত্তর তোমার জানা থাকলে তুমি বলতে পারবে। আমরা 5 মিনিট বা 7 মিনিটের জাজমেন্ট পরীক্ষার হলে সমস্ত কথা যদি জিজ্ঞাসা করতে হয়, তাহলে এক প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। পরীক্ষার সময় আমরা বুঝতে পারি তোমার প্রস্তুতি অনুযায়ী, সেভাবেই তোমাকে আমরা জিজ্ঞাসা করলাম যে হয়তো কমন কজ অফ পেনফুল পাররেক্টাল ব্লিডিং, কমন কজ, আরো ছোট করে দিলাম। দেখা যায় যে তোমার জাজমেন্টটা কিরকম, তোমার প্রস্তুতি কেমন। অপ্রয়োজনীয় কথা বললে আমরা বুঝে নেই যে তোমার প্রস্তুতির ঘাটতি আছে। যাই হোক, তাহলে এখানে কোশ্চেন ছিল সিম্পল, ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং। এখানে কোনো কোয়ালিফাই করা হয়নি। পাররেক্টাল ব্লিডিং এর কজগুলো কি, কমন কজগুলো সবসময় বললো যে বেশি, তোমাদের আন্ডার গ্রাজুয়েটে সবসময় অলওয়েজ কমন। রেয়ার কজ বেশি মার্ক পাওয়ার জন্য, পাশ করার জন্য না। রেয়ার কজ কোনো কোনো ক্ষেত্রেই রেয়ার কজগুলো হচ্ছে বেশি মার্ক পাওয়ার জন্য, পাশ করার জন্য না। কি হলো, এখানে বলতে হবে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং। এখানে বলতে হবে, এখানে কোনো কোয়ালিফাই করা হয় নাই, সিম্পল কথা। তাহলে আমি কি বলতে পারি, কমনেস্ট পাররেক্টাল ব্লিডিং এর কজ হচ্ছে আমাদের হিমোরয়েড। হিমোরয়েড, ওই পাইলস ভালো শোনা যায় না, হিমোরয়েড বলতে হবে তোমাদের। কথা বলার ধরনের মধ্যেও তোমার বোঝা যাবে তুমি আসলে কতটা ওরিয়েন্টেড। হিমোরয়েড 1 নাম্বার। অ্যানাল ফিশার কমন। তারপর কোলোরেক্টাল ম্যালিগনেন্সি, এই তিনটা না বললেই নয়। ফ্রেশ রেক্টাল পাররেক্টাল ব্লিডিং এর সঙ্গে এরপরে যোগ করবা কি কি হতে পারে, রেক্টাল পলিপ হতে পারে, রেক্টাল প্রোলাপস হতে পারে, ট্রমা হতে পারে। সিম্পল। ট্রমাটারে আমরা লাস্টে বলছি, কারণ এটা এখন অনেক আগে চিন্তা করতে হবে। মানে ট্রমাটা পাররেক্টাল ট্রমা, অ্যাক্সিডেন্টাল, ইনসিডেন্টাল, ইন্টেনশনাল বা অ্যাবিউজের জন্য নানা কারণে পৃথিবীর সব দেশে খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অতটা গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু কনসিডারেশনে রাখতে হবে ট্রমা। তাহলে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং এর কমন কজগুলো কি বললাম, হিমোরয়েড, অ্যানাল ফিশার, অ্যানোরেক্টাল ম্যালিগনেন্সি, কারণ লোয়েস্ট পার্ট অফ দ্য কোলোরেক্টাল ম্যালিগনেন্সি, কোলোরেক্টাল ম্যালিগনেন্সি, লোয়ার কোলন অ্যান্ড রেক্টামে ম্যালিগনেন্সিগুলো ব্লিডিং নিয়ে, ফ্রেশ ব্লিডিং নিয়ে বেশি প্রেজেন্ট করে। এরপরে বললাম অ্যানাল প্রোলাপস যদি হতে পারে, তারপরে পলিপের জন্য হতে পারে, ট্রমার জন্য হতে পারে। আরও কজ আছে, অনেক, আরও অনেক কজ আছে।
আর উপরের দিকে গেলে পারে ডাইভার্টিকুলোসিস, সিগময়েড ডাইভার্টিকুলোসিস ব্লিডিং নিয়ে আসে। অথবা ওই যে আমরা উপরে মেকাস ডাইভার্টিকুলোসিস, এগুলো এটাই যদি ব্লিডিং এত র্যাপিড হয়, বা একটা হেমানজিওমার থেকে আসতে পারে, ক্লোন একটা হেমানজিওমা, ব্লিডিং এত র্যাপিড হচ্ছে যে এটা অল্টার্ড হওয়ার আগেই অ্যানাস দিয়ে বেরিয়ে আসছে। সুতরাং আপার গার্টের ব্লিডিংও ফ্রেশ নিয়ে আসতে পারে মোর আপার পার্ট অফ দ্য গার্ট থেকে, যদি ব্লিডিংয়ের বেশি হয়, যেটা ব্লাড সেলটা অল্টার্ড হওয়ার আগেই, ডিকম্পোস্ট হওয়ার আগেই বের হয়ে আসলো। এগুলো না বললেও চলবে, কিন্তু এই 4-5টা কজ তোমাকে জানতে হবে। এর মধ্যে আমরা ক্লাসিফাই করতে হবে আবার যে পেনফুল কোনটা, পেনলেস কোনটা। যদি বলা হয় পেনফুল পাররেক্টাল ব্লিডিং, পাররেক্টাল ব্লিডিং বলতে আমরা সাধারণত ফ্রেশ ব্লিডিংই বলি। হ্যাঁ, ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং রে বলি আমরা ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং। ব্লিডিং বলতে ফ্রেশটাকে বলে হেমাটোকেজিয়া। হেমাটোকেজিয়া কি জিনিস আর মেলেনা কি জিনিস? মেলেনা তো তোমরা জানো। অল্টার্ড ব্লিডিং উইথ স্টুল হচ্ছে মেলেনা, আর হেমাটোকেজিয়া হচ্ছে ফ্রেশ ব্লিডিং উইথ স্টুল। ফ্রেশ ব্লিডিং উইথ স্টুল ইজ হেমাটোকেজিয়া। আর ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং স্টুল থাকা জরুরি না, স্টুল ছাড়াও হতে পারে ব্লিডিং, কারণগুলো কিন্তু একটু আলাদা। এইবার আমি যদি বলি যে পেনফুল পাররেক্টাল ব্লিডিং কিসে হয়, তাহলে 1 নম্বরে বলবা অ্যানাল ফিশার, এটা যেন ভুল না হয়, বা ফিশার ইন অ্যানো। অ্যানাল ফিশার কিন্তু ভালো শব্দ নয়, ফিশার ইন অ্যানো, ফিশার ইন অ্যানো, এটা না বললে হবে না। ফিশার ইন অ্যানো অ্যান্ড ট্রমা। ম্যালিগন্যান্সিতে কিন্তু শুধু অ্যানাল ম্যালিগন্যান্সি জানে, ম্যালিগন্যান্সি অফ দ্য অ্যানাল ক্যানাল যদি হয় তাহলেই পেন হবে, তা নাহলে পেন হবে না। আর বাদ বাকিগুলো সব পেনলেস। কি কি বলছিলাম? হিমোরয়েড, প্রোলাপস, পলিপ অ্যান্ড কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি। কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি এগুলো যে ব্লিডিং হবে এটা হচ্ছে পেনলেস ব্লিডিং, পেনলেস ফ্রেশ ব্লিডিং হবে। আর পেনফুল ব্লিডিং হলো দুটো, একটা ট্রমা, একটা অ্যানাল ফিশার, এছাড়া আর আসবে না। এখন তোমাকে যদি বলে যে হিমোরয়েড কি অলওয়েজ পেনলেস? হেমোরয়েড ক্লাসিক্যালি পেনলেস ব্লিডিং হয়। পেনফুল কখন হবে? যদি থ্রম্বোস্ট হয়ে যায়। যদি থ্রম্বোস্ট হিমোরয়েড হয় তাহলেই শুধু পেনফুল হবে, তা না হলে হবে না। থ্রম্বোস্ট হিমোরয়েড হলে পেনফুল হবে। এখন যদি তোমাকে অ্যাকর্ডিং টু দ্য এজ জিজ্ঞাসা করা হয়, বাচ্চাদের কি হবে, অ্যাডাল্টের কি হবে, এল্ডারলি কি হবে? বাচ্চাদের কজ হচ্ছে খুব সিম্পল। বাচ্চাদের কজ কি হবে? ফিশারি ন্যানো, রেকটাল পলিপ, রেকটাল প্রোলাপস, এর বাইরে কোনো কথা নাই। ফিশারি ন্যানো, রেকটাল পলিপ, রেকটাল প্রোলাপস। অ্যাডাল্টের ক্ষেত্রে কি হবে? অ্যাডাল্টের ক্ষেত্রে হিমোরয়েড অ্যান্ড ফিশার, ফিশারি ন্যানো অ্যাডাল্টের ক্ষেত্রে। এল্ডারলি পিউপিলের ক্ষেত্রে কি হবে? 1 নম্বরই হচ্ছে ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্সি অ্যান্ড প্রোলাপস। প্রোলাপসও কিন্তু এল্ডারলি পিউপিলে হতে পারে। তারপরে হচ্ছে হিমোরয়েড, ফাইনালি হিমোরয়েড, বা 2 নম্বরে হিমোরয়েড বলতে পারো। প্রথমে ম্যালিগন্যান্সি, তারপর হিমোরয়েড এল্ডারলিদেরও হয়, অ্যান্ড প্রোলাপস হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য এজ অনুযায়ী বলে ফেললাম। এইটাও কিন্তু সুন্দর করে প্রস্তুতি থাকতে হবে। কমপ্লিকেশন অফ হিমোরয়েড এই যে এসে গেছে হঠাৎ, দ্য কমপ্লিকেশন অফ হিমোরয়েড। হিমোরয়েডের কি কি কমপ্লিকেশন হতে পারে? খুব সিম্পল কোশ্চেন। হিমোরয়েডের টাইপটা কিন্তু পরীক্ষার সময় প্রায়ই আসে রিটেনে, এবং তোমাদের জিজ্ঞাসা করা, ভাইবা বোর্ডও জিজ্ঞাসা করা। হিমোরয়েডের টাইপ আগে ছিল 3টা, এখন হয়েছে 4টা, মানে গ্রেডিংটা, টাইপ মানে গ্রেডিং। অনেক রকমভাবে হিমোরয়েডের টাইপিং, গ্রেডিংটা তোমরা মনে রাখবা। গ্রেডিং হচ্ছে, গ্রেড 1 হচ্ছে, তোমরা জানো গ্রেড 1 হচ্ছে ব্লিডিং থাকবে, শুধু ব্লিডিং হবে, সিমটোমেটিক ব্লিডিং হবে, ব্লিডিং ফ্রম দ্য টর্সাস ভেন, রেকটাল ভেন থেকে ব্লিডিং হবে। সেকেন্ড ডিগ্রি অফ হিমোরয়েড হচ্ছে যে ব্লিডিং এর সঙ্গে কি বলে, হিমোরয়েড বের হয়ে আসে, ব্লিডিং এর সঙ্গে এটা হিমোরয়েডটা
ডিফেকেশনের সময় হেমোরয়েডটা প্রোলাপস করবে, আবার স্পন্টেনিয়াসলি রিডিউস করবে। হ্যাঁ, স্পন্টেনিয়াসলি এটা আবার ভিতরে ঢুকে যাবে, ডিফেকেশনের সময় বাইরে আসবে, আবার স্পন্টেনিয়াসলি ঢুকে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রিতে এটা বাইরে আসবে না, হেমোরয়েড বাইরে আসবে না। থার্ড ডিগ্রি হচ্ছে এটা প্রোলাপস করবে আবার, বাট ম্যানুয়ালি এটাকে ভিতরে ঢুকাই দেওয়া যাবে। এটা হলো থার্ড ডিগ্রি, ম্যানুয়ালি এটাকে ঢুকাই দেওয়া যাবে আবার। কিন্তু ফোর্থ ডিগ্রি হচ্ছে পারসিস্টেন্টলি প্রোলাপস থাকবে, পারসিস্টেন্টলি এটা প্রোলাপস থাকবে, এটাকে রিডিউস করা যাবে না। তাহলে আগে চারটা গ্রেড ছিল, এখন তিনটা গ্রেড ছিল, এখন চারটা গ্রেড করা হয়েছে দুটো এডিশনে। আচ্ছা, কি কি কমপ্লিকেশন হতে পারে, কি জন্য আমরা অপারেশন করব, কি কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশন হচ্ছে খুব সিম্পল। এক নম্বরই হচ্ছে ব্লিডিং, কোনো সন্দেহ নাই, ব্লিডিং হতে পারে। আর কি হতে পারে? ওই যে প্রোলাপস হতে পারে, তারপর থ্রোম্বোসিস হতে পারে, স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, আলসার হতে পারে। দিজ আর দ্য কমপ্লিকেশন অফ হেমোরয়েড। কি কি বললাম? ব্লিডিং অলওয়েজ প্রেজেন্ট, ব্লিডিং হতে পারে, প্রোলাপস হতে পারে, তারপর থ্রোম্বোস্ট হতে পারে, স্ট্র্যাঙ্গুলেটেড হতে পারে, আলসার হতে পারে, আলসারেটেড হতে পারে। দিজ আর দ্য কমপ্লিকেশন অফ হেমোরয়েড। এটা হচ্ছে চিকিৎসা না করলে। আর চিকিৎসা করলে কি কমপ্লিকেশন হয়? রিকারেন্স। এক কথায় রিকারেন্স, রিকারেন্স ইজ ভেরি কমন। রিকারেন্স কোন কোন সাইডে হয় হেমোরয়েড? এখন হিমোরয়েডের কথা আসলো, এটা বলতে হবে হিমোরয়েড কোন কোন, প্রাইমারি হিমোরয়েড কোন কোন সাইডে হয়। খুব মনে রাখতে খুব কঠিন কিছু নয়, সুবিধা। এবং তার থেকে তুমি যদি বুঝিয়ে পড়ো তাহলে এত জটিলতা হবে না, তো মনে রাখা জরুরি না। রেকটাল ভেনটা, রেকটাল যে ভেন আছে এটা ডিভিশন হয়, বা রেকটাল ভেসেল, রেকটাল ভেসেল ল্যাটারাল ওয়ালে থাকে, একটা রাইট একটা লেফট, একটা রাইট একটা লেফট। রাইটটা হচ্ছে ডিভিশন হয় না, লেফটটা দুটো ডিভিশন হয়, অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়র। ডিভিশন হয়ে যাওয়ার জন্যে সুতরাং লেফটটা হচ্ছে দুটো হবে, লেফটটা ভেঙে দুটো হবে, 3 o'clock পজিশন একটা, 7 o'clock পজিশন। 3 o'clock পজিশনে একটা, 7 o'clock পজিশনে একটা। আর রাইটটা হচ্ছে 11 o'clock পজিশন। স্যার আমি ভুল বলছি, উল্টো বলছি আমি। রাইটটা ভেঙে দুটো হবে, এটা ছবি দেখাতে পারলে ভালো হতো। রাইট সাইডের ভেসেলটা দুটো হবে, অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়র। আর লেফটটা একটাই থাকবে। লেফটটা একটা থাকার জন্যই এটা মাস পয়েন্ট, ল্যাটারাল ওয়ালের মাস পয়েন্ট 3 o'clock পজিশন। এই যে আমি বলছি 3, 7, 11, 3, 7, 11, এটা কি পজিশনে? এটা পেশেন্টের লিথোটমি পজিশনে, পেশেন্ট লিথোটমি পজিশনে থাকবে। আর তুমি লেগ এন্ড থেকে দেখবা পেশেন্টের দিকে মুখ করে, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয় যে এই ক্লক পজিশনটা তুমি কিভাবে বুঝবা? পেশেন্ট লিথোটমি পজিশনে শুয়ে থাকবে, আর তুমি পেশেন্টের পায়ের দিকে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকাবা, হেড এন্ডের দিকে তাকাবা, মানে ওই অ্যানাসের দিকে তাকাবা। তাহলে পেশেন্টের পজিশন আর তোমার পজিশন কিন্তু উল্টো হয়ে যাবে, পেশেন্টের ডাইন তোমার বাঁ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, লেফট সাইডে এটা ল্যাটারাল ওয়ালের মাঝামাঝি আছে 3 o'clock পজিশনে, রাইট সাইডে ভেঙে দুই দিকে দুটো চলে যাচ্ছে। একটা সামনের দিকে যে 12 o'clock পজিশন থেকে কি বলে 1 আওয়ার আগে ঘুরে যাচ্ছে, তাহলে 11 o'clock পজিশন হচ্ছে। আর পোস্টেরিয়র যেটা আছে 6 থেকে 1 আওয়ার অনওয়ার্ড যাচ্ছে, তাহলে এটা 7 o'clock পজিশন। এ নিয়ে গোলমাল হয়, খালি মনেই থাকে না কোন ক্লক। সিম্পল 3 o'clock পজিশন, 7 o'clock পজিশন, 11 o'clock পজিশন। এটা দিস প্রাইমারি হিমোরয়েড, প্রাইমারি সাইট অফ হিমোরয়েড, এটা যেন খেয়াল থাকে। এই পজিশনগুলো বলতে হবে। মেনশন দ্য কজেজ অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা নিয়েও তোমরা খুব গোলমাল করো, এক একজন এক এক রকম করে বলো। এটাও ইউনিফর্ম হওয়া উচিত, এবং সবাই মোটামুটি আমরা সেভাবে পড়াই। অনেক কজ আছে বইতে, অনেক কজ দেওয়া আছে, এবং বইতে যেটা দেওয়া আছে বিশেষ করে বেলিলাবে সেটা হচ্ছে হ্যাপাজার্ডলি দেওয়া আছে। এই কজগুলো ওইরকম ক্লাসিফাই করে আনইম্পর্ট্যান্ট কজগুলো আগে দেওয়া আছে,
তোমরাও এখানে 3টা বা 4টা কজ মনে রাখবা, অপ্রয়োজনীয় কথা মনে রাখার দরকার নাই, এগুলো ভেরি ভেরি রেয়ার। কি মনে রাখবা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্ষেত্রে? 1 নাম্বার হচ্ছে পাইলোরিক স্টেনোসিস, পাইলোরিক স্টেনোসিস। 2 নাম্বার কার্সিনোমা অফ দ্য স্টোমাক বা পাইলোরিক কার্সিনোমা অফ দ্য অ্যান্ট্রাল এন্ড অফ দ্য, বলা জরুরি না, কার্সিনোমা অফ দ্য স্টোমাক বললেই হবে। পাইলোরিক স্টেনোসিস, কার্সিনোমা অফ দ্য স্টোমাক। এরপরে কি আর কি বলবা তোমরা এখানে? আর একটা এরপরে বাচ্চাদের একটা কজ আছে, সেটা এর সঙ্গে বলে যেতে পারো, ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস। যদি তোমাকে কোয়ালিফাই না করা হয় কোন বয়সে, তাহলে এটা বলবা 3 নম্বরে। 4 নম্বরে বলবা পাইলোরোস্প্যাজম। পাইলোরোস্প্যাজম অনেক সময় অ্যাকিউট আলসারের ক্ষেত্রে বা ইরোশনের ক্ষেত্রে পাইলোরোস, যেমন যদি কেউ অ্যাসিড বার্ন হয় বা কেউ অ্যাসিড কোনো জিনিস টক্সিন খেয়ে ফেলে, তাহলে অনেক সময় পাইলোরাসটা স্প্যাজম হয়ে টেম্পোরারি অবস্ট্রাকশন হতে পারে, এটাকে বলি আমরা পাইলোরোস্প্যাজম। আর লাস্ট বাট নট লিস্ট, সেটা বলবা হচ্ছে ফরেন বডি অবস্ট্রাকশন। কোনো ফরেন বডি যে যদি ওখানে আটকে যায়, আর বলার দরকার নাই। তোমরা প্রায় বেজোর বলার জন্যই পাগল হয়ে যাও, বেজোর উচ্চারণই করবে না, উচ্চারণ করলে ঝামেলা পড়ার ঝুঁকি আছে। বেজরের কথা গাইডে যেহেতু দেওয়া আছে, তোমরা এটা বলার জন্য খুব পাগল হয়ে যাও। আর লাস্ট বাট নট লিস্ট, সেটা বলবা না, বেজর বলবা না, সেটা হলো এক্সটার্নাল কম্প্রেশন। এক্সটার্নাল কম্প্রেশন দিয়ে এক্সটার্নাল যে কোনো টিউমার, কি টিউমার? কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড লিম্ফ্যাডেনোপ্যাথি। কারণ এখানে উপরে নিচে, পাইলোরাসের উপরে নিচে লট অফ লিম্ফ নোড আছে, সেই লিম্ফ নোড দিয়েও কিন্তু অবস্ট্রাকশন হতে পারে। তাহলে আমি কজগুলো কি বললাম? পাইলোরিক স্টেনোসিস, কার্সিনোমা স্টোমাক, ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস, এরপরে বলবা এক্সটার্নাল কম্প্রেশন, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড লিম্ফ্যাডেনোপ্যাথি, তারপরে হচ্ছে পাইলোরোস্প্যাজম অ্যান্ড ফরেন বডি। যদি বলতে চাও ফরেন বডি, তাহলে অনেক বলে ফেলছি। এর মধ্যে প্রথম 3-4টা মনে রাখলেই যথেষ্ট পাস করার জন্য। তাহলে দিজ আর দ্য কজ অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আমি ডিটেলস লেকচারে পড়িয়েছি, কোনো কিছু বাদ দেই নাই। এর একটা পার্ট আছে আবার, আর যদি বলা হয় বাচ্চাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কি দিয়ে হয়, সেখানে 2টো জিনিস বলবা, বেশি কিছু বলার দরকার না। একটা ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস, আর একটা হচ্ছে ফরেন বডি। যদিও এটা থিওরিটিক্যাল, ফরেন বডি দিয়ে সাধারণত অবস্ট্রাকশন হয় না। কেন? আমি সেটা আগেও বলছি। কারণ যে ফরেন বডি ক্রিকোফ্যারিঞ্জিয়াল জাংশন পাস করে, সেটা জিআই ট্র্যাক্টের কোথাও আটকায় না, ইউজুয়ালি আটকায় না। ক্রিকোফ্যারিঞ্জিয়াল জাংশন হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য জিআই ট্র্যাক্ট, ক্রিকোফ্যারিঞ্জিয়াল জাংশন। আচ্ছা, হাউ গ্যাস্ট্রিক ল্যাবেজ ইজ গিভেন, এটা সম্বন্ধে আমি ডিটেলস বলেছি। গ্যাস্ট্রিক ল্যাবেজ, ল্যাবেজ কথাটার মানে হচ্ছে ওয়াশ আউট দ্য স্টোমাক, ওয়াশ আউট দ্য স্টোমাক। অ্যাসপিরেশনের সাথে ল্যাবেজের পার্ট, অ্যাসপিরেশন হচ্ছে স্পন্টেনিয়াস ড্রেনেজ, আর এখানে হচ্ছে বাইরের থেকে ফ্লুইড দেওয়া হবে এবং সেটাকে বের করে আনতে হবে, গ্যাস্ট্রিক ল্যাবেজ। আমি তো কয়েকটা পয়েন্ট খালি বলে যাই, ডিটেলস না বলে। গ্যাস্ট্রিক ল্যাবেজ, গ্যাস্ট্রিক ল্যাবেজ কাদের দিতে হয়? এনি পেশেন্ট অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কোনো রুগীকে যদি অপারেশন করতে হয়, তাহলে তাকে প্রিপারেশন হিসাবে গ্যাস্ট্রিক ল্যাবেজ দিতে হবে। এটা হলো সার্জারির কথা। আর কাদের গ্যাস্ট্রিক ল্যাবেজ দেওয়া হয়? পয়জনিংয়ের পেশেন্টদের গ্যাস্ট্রিক ল্যাবেজ দেওয়া হয়। এটা মেডিসিনের ইস্যু, পয়জনিংয়ের পেশেন্টদের গ্যাস্ট্রিক ল্যাবেজ দেওয়া হয়। কী দিয়ে আমরা গ্যাস্ট্রিক ল্যাবেজ দেবো? আমরা নর্মাল স্যালাইন দিয়ে, অলওয়েজ নর্মাল স্যালাইন দিয়ে গ্যাস্ট্রিক ল্যাবেজ দেবো। অন্যটা পানি দিলে অসুবিধাটা কোথায়? প্লেন পানি দিলে ধুয়ে মুছে পরিষ্কার করব, পানি দিলে অসুবিধা কোথায়? কারণ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্ষেত্রে স্টোম্যাক থাকে হাইপারট্রপিড। হাইপারট্রপিড স্টোম্যাক থাকার জন্য এর অ্যাবজর্পশন ক্যাপাসিটি অনেক হাই। এখান প্লেন ওয়াটার দিলে পারে এটা র্যাপিডলি অ্যাবজর্ব হবে, র্যাপিডলি অ্যাবজর্ব হয়ে ওয়াটার ইনটক্সিকেশন হয়ে যেতে পারে খুব দ্রুত, দিয়ে আর 1-2 মিনিটের মধ্যেই এটা অ্যাবজর্পশন হয়ে যাবে বডিতে। এই জন্যে প্লেন ওয়াটার ইজ হাইপোটনিক, সুতরাং এটা ওয়াটার ইনটক্সিকেশন অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি করতে পারে। এই জন্যই আমরা নর্মাল স্যালাইন দেবো, এটা 1 নাম্বার। আরও নর্মাল স্যালাইনের আরও কতগুলো উপকারিতা আছে, আমি আগেও বলেছি। ইট ইজ
homeostatic to the body cell, it is bactericidal for bacteria, and it is cytocidal for malignant cell. এইসব উপকারিতার জন্য আমরা গ্যাস্ট্রিক ল্যাবেজ দিব। কখন দিব? অপারেশনের আগে অ্যাটলিস্ট 3 দিন। অ্যাটলিস্ট, কথাটা 3 দিন না, অ্যাটলিস্ট 3 দিন। 3 দিন আগের থেকে দেবো। তো কেউ দরকার হলে 5 দিন আগের থেকেও দিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 3 দিন দিতে হবে। কিভাবে দিব? আমরা নর্মাল স্যালাইন বারবার দিব। ঢুকাই কিভাবে? আইডিয়ালি ঢুকানোর কথা ওরোগ্যাস্ট্রিক টিউব দিয়ে, মানে পয়জনিংয়ের সময় যে মুখের মধ্যে যে মোটা নল ঢুকাই দেয় রাবার টিউব, সেটা দেওয়ার কথা, কিন্তু ওয়ার্ডে আমরা সেটা দিই না। এটা বারবার ঢুকানো আর বের করা, কারণ ল্যাবেজ দিতে হয় 3 দিন ধরে এবং প্রতিদিন দিতে হয় 6 ঘন্টা পর পর। সুতরাং এতবার একটা টিউব ঢুকানো বের করা এটা খুব বিরক্তিকর একটা জিনিস, হ্যাঁ, এটা ইনকনভিনিয়েন্স। সেই জন্যে আমরা একটা টিউব দিয়ে ওয়াইড বোর নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে রাখি, ওয়াইড বোর নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে রাখি, দিয়ে ওটা দিয়ে বারবার ওয়াশ দেই। কিভাবে দেই? একবারে 250 ml করে, একবারে আমরা 250 ml বা 200 ml করে নর্মাল স্যালাইন সিরিজ দিয়ে ঢুকাই দেই স্টোমাকে, এবং ওটা আবার টেনে বের করে আনি। একবারে কিন্তু স্টোমাকের সব রিসিডুয়াল একবারে আসবে না। বারবার কেন দিতে হয়? পয়জনিংয়ে তো আমরা একবার দিই, এখানে বারবার কেন দিতে হয়? একবারে সব আসবে না, কারণ ওই টিউবের মধ্যে দিয়ে একবারে সব আসবে না। যেগুলো স্টোমাকের মধ্যে গ্রিন্ডিং হয়ে গেছে, ভেঙে গেছে, সেইগুলো টিউব দিয়ে আসবে। আবার যেগুলো থেকে যাবে সেগুলো আবার স্টোমাকের ভিতর গ্রিন্ডিং হবে, ভাঙবে, আবার ওয়াশ দিলে আবার আসবে। সুতরাং এইভাবে আমাদের বারবার দিতে হবে, 6 ঘন্টা পর পর 3 দিন। একবারে আমরা 200 থেকে 250 ml করে নর্মাল স্যালাইন দিই। আচ্ছা, কিভাবে বুঝবো আমি গ্যাস্ট্রিক ল্যাবেজ হয়ে গেছে? যখন ক্লিয়ার ফ্লুইড আসবে, যেরকম ফ্লুইড আমরা সিরিঞ্জ দিয়ে দেব সেই রকম ফ্লুইড যখন ফিরে আসবে, তখন আমরা শিওর হব যে এটা গ্যাস্ট্রিক ল্যাবেজ কমপ্লিট হয়ে গেছে। গ্যাস্ট্রিক ল্যাবেজ দিলে উপকারিতাটা কি? গ্যাস্ট্রিক ল্যাবেজ কিন্তু শর্ট নোট থাকতে পারে। উপকারিতাটা কি? আমি লেকচার ক্লাসে বলেছি কি কি সুবিধা হয়। গ্যাস্ট্রিক ল্যাবেজ দিলে হচ্ছে স্টোমাকটা ডিকম্প্রেসড হয়, তার মানে স্টোমাকের মধ্যে যা জিনিসপত্র ভরে বড় হয়েছিল সেগুলোকে আমরা বেরোয়, রিসিডুয়াল অ্যান্ড ডিকম্পোজড ফুড পার্টিকেলটাকে আমরা রিমুভ করতে পারি। 1 নাম্বার, স্টোমাকের সাইজ ছোট হয়ে আসবে। স্টোমাকে সুপারফিশিয়াল আলসার থাকলে সেগুলো হিল হয়ে যাবে। স্টোমাকে ইডিমা থাকলে সেটা ইডিমা, ইনফ্লামেশন থাকলে সেগুলো কমে যাবে। এতগুলো উপকারিতা হবে। কি বললাম তাহলে? রিসিডুয়াল অ্যান্ড ডিকম্পোজ ফুড পার্টিকেলটাকে আমরা বের করে আনতে পারবো, ইভাকুয়েশন অফ দ্য রিসিডুয়াল অ্যান্ড ডিকম্পোজ ফুড পার্টিকেল, রিডাকশন অফ সাইজ অফ দ্য স্টোমাক, হিলিং অফ সুপারফিশিয়াল আলসার, হ্যাঁ, তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য স্টোমাক অ্যান্ড রিডিউস ইডিমা। এইসব করে আমাদের লাভ কি? এইসব করে লাভ হচ্ছে আমাদের অপারেশনের সময় আমরা একটা অপটিমাম এনভায়রনমেন্ট অফ দ্য স্টোমাক পাবো। তার মানে কি? কথাটার মানে হলো, আমি আগেও বলেছি লেকচারে, স্টোমাক যদি তুমি একটা ডিস্টেন্ডেড, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে স্টোমাক অনেক বড় হয়ে যায়, ডিস্টেন্ডেড স্টোমাকে ডিপেন্ডেন্ট পার্টে, মনে করো ডিপেন্ডেন্ট পার্টে তুমি স্টোমাকের আইডিয়ালি যেখানে করার কথা ওখানে গ্যাস্ট্রোজেজুনোস্টমি করে দিলে। ডিস্টেন্ডেড স্টোমাকটা যখন ছোট হয়ে গেল, তখন ওই ডিপেন্ডেন্ট যেখানে করছিল ওইটা তখন উপরের দিকে উঠে গেল। স্টোমাক ছোট হয়ে যাওয়ার জন্য এটা উপরের দিকে উঠে গেল, তখন নন ডিপেন্ডেন্ট হয়ে গেল। তুমি যে স্টোমাটা তৈরি করছিলে, আইডিয়ালি স্টোমা করতে হবে 5 থেকে 10 সেন্টিমিটার, 5 থেকে 10 সেন্টিমিটার। আর ডাইলেটেড স্টোমাকে তুমি 5 থেকে 10 সেন্টিমিটার একটা স্টোমা করলে বা অ্যানাস্টোমোসিস করলে, স্টোমাক যখন ছোট হয়ে যাবে তখন ওরা 1 থেকে 2 সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে এটা তখন আর আইডিয়াল থাকবে না, ন্যারো হয়ে যাবে। তারপরে তুমি যদি এটা ইনফ্লেম থাকে, তাহলে অপারেশনের সময় তুমি যখন এটা ওপেন করবে, স্টোমাক কাটবে, তখন ব্লিডিং বেশি হবে। যদি ইডিমা হয়, তুমি যে অ্যানাস্টোমোসিস করবা, অ্যানাস্টোমোসিসের পরে যখন ইডিমা কমে যাবে তখন সেলাইগুলো ঢিলা হয়ে যাবে, অ্যানাস্টোমেটিক ডিসরাপশন হবে। তাহলে এতগুলো জটিলতা দেখা দিতে পারে। এই জন্যই আমরা
গ্যাস্ট্রিক ল্যাবেজ দিব, তাহলে এই সব উপকারিতার জন্য আমরা গ্যাস্ট্রিক ল্যাবেজ দেবো। কথাগুলো আমি সব আগে বলেছি লেকচার ক্লাসে। দিস ইজ ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফর গ্যাস্ট্রিক ল্যাবেজ। ডিফাইন ইন্টারসাসেপশন, এটা আগেও বলেছি তোমাদের। ইন্টারসাসেপশন কি, জাস্ট এটা রিক্যাপিচুলেট করে যাই। ইনভ্যাজিনেশন অফ অন পার্ট অফ দ্য গার্ড ইন্টু অ্যানাদার পার্ট, দিস ইজ দ্য বেসিক ডেফিনেশনের অংশ। এর সঙ্গে তুমি ইউজুয়ালি প্রক্সিমাল পার্ট ইনভ্যাজিনেট ইন্টু দ্য ডিস্টাল বলতে পারো, না বললে অসুবিধা নেই। বেসিক ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইনভ্যাজিনেশন অফ দি অন পার্ট অফ দ্য গার্ড ইন্টু অ্যানাদার পার্ট। আচ্ছা, এটা আমি বেশি সময় নষ্ট করবো না। ক্লিনিক্যাল ফিচার্স অফ ইন্টারসাসেপশন, এটা মোজাম্মেল স্যার তোমাদের পড়িয়েছে, আমিও বলেছি। কি হবে ক্লিনিক্যাল ফিচার? খুব টিপিক্যাল, একটা নির্দিষ্ট বয়সে হয়, 5 থেকে 11 মাস বয়সের বাচ্চাদের বেশি হয় ইন্টারসাসেপশন। কি ফিচার নিয়ে আসে? সাডেন সিভিয়ার অ্যাটাক অফ কলিকি অ্যাবডোমিনাল পেন উইথ স্ক্রিমিং। কলিকি অ্যাবডোমিনাল পেন 5 থেকে 10 মিনিট পর পর এই পেন, 10 থেকে 15 মিনিট পর পর এই ব্যথাটা শুরু হয়। কলিকি পেন, সাডেন অ্যাটাক অফ কলিকি অ্যাবডোমিনাল পেন উইথ স্ক্রিমিং, ভমিটিং অ্যাট দ্য হাইট অফ পেন বা পিক অফ পেন। যখন পেনটা তার সিভিয়ার হবে তখন সে বমি করে দেবে। এই দুটো হচ্ছে তার ইম্পর্ট্যান্ট ফিচার। আর কি থাকতে পারে? ব্লাড স্টেন মিউকয়েড স্টুল তার পাস করতে পারে পায়খানার রাস্তা দিয়ে, নাও করতে পারে। দিজ আর দ্য সিমটম। এক্সামিনেশন করলে কি পাবো আমি? জেনারেল এক্সামিনেশন করলে আমি পাবো পেশেন্ট ইজ ভেরি অ্যানশাস ডিউরিং দ্য অ্যাটাক। পেশেন্ট ইজ ভেরি অ্যানশাস, হ্যাঁ, পেশেন্ট ছটফট করতে থাকবে, হ্যাঁ, অ্যান্ড রেস্টলেস। অ্যানশাস বা রেস্টলেস বলতে পারো, বাচ্চার ক্ষেত্রে রেস্টলেস বলাটাই ভালো ডিউরিং অ্যাটাক। অ্যান্ড স্ক্রিমিং, স্পেশাল পজিশন, পেটের উপরে পা টেনে হাত মুঠি করে সে চিৎকার করতে থাকবে। ইনস্পেকশনে দেখলাম। এক্সামিনেশন করলে পালস ট্যাকিকার্ডিয়া পেতে পারি ডিউরিং অ্যাটাক। আর ইনস্পেকশনে আমি কিছু পাবো না। লোকাল এক্সামিনেশন করলে কি পাবো? লোকাল এক্সামিনেশন করলে ইনিশিয়ালি অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে না, লেটে যদি আসে অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে। আচ্ছা, এরপরে প্যালপেশন, এমটিনেস অফ দ্য রাইট আইলিয়াক ফোসা। রাইট আইলিয়াক ফোসাটা এমটি মনে হবে পালপেট করলে পারে, এটাকে আমরা বলছি সাইন অফ ড্যান্স। আর এস ম্যাস পাবো আমরা একটা অ্যালং দ্য লাইন অফ কোলন উইথ কনক্যাভিটি টুয়ার্ডস দ্য আমলিকাস। আমলিকাসের দিকে তার কনক্যাভিটিটা থাকবে, একটা ম্যাস অ্যালং দ্য লাইন অফ কোলনে আমরা একটা ম্যাস পাবো। মোটামুটি এই হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার, আর কিছু পাবো না আমরা। অ্যাবডোমেন বাল ব্রেথ বাল সাউন্ড টাউন বলতে পারো, ইনিশিয়ালি থাকবে, পরে থাকবে না। আর ডিআরই করলে আমরা কি পাবো? অ্যাপেক্স অফ দ্য ইন্টারসাসেপ্টাম, যেটা ভিতরে ঢুকে গেছিল ওটা বাইরে বেরোয় আসতে পারে। ইন্সপেকশন ডিআরই করতে যে দেখলাম সেটা দেখতে পারলাম। অথবা ভিতরে আঙ্গুল দিলে পারে আমরা উই ক্যান ফিল দ্য, আমরা প্রায় ফিল করতে পারি অ্যাপেক্স অফ দ্য ইন্টারসাসেপ্টাম। আর ফিল করতেও পারলাম না বা বাইরেও বেরোয় আসে নাই, কিছু না পেলেও আমরা এক্সামিনিং ফিঙ্গার, হাতটা বের করে করার পর আমরা হাতে ওইটা দেখতে পারবো। ব্লাড স্টেন মিউকয়েড স্টুল, যেটাকে আমরা বলি রেড কারেন্ট জেলি, অনেকে যেটা বলে আমরা বলি কিউরেন্ট জেলি। আচ্ছা, কারেন্ট বললেও অসুবিধা নাই, রেড কারেন্ট জেলি অ্যাপিয়ারেন্স। তাহলে এই কয়টা কথা বললেই ফিচার্স অফ ইন্টারসাসেপশন হয়ে গেল। আচ্ছা, ইন্টারসাসেপশন আবার পেডিয়াট্রিক্সে আসবে। এরপরে ছোট ছোট কোশ্চেন আছে। হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকুট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? এটা মুজাম্মেল স্যার তোমাদের পড়িয়েছে, আমি জাস্ট একটু রিমাইন্ডার দেবো। একবারে বলবে, ভেঙে ভেঙে বলার দরকার নাই, স্মার্টলি বলবা, এটা তোমার ইমপ্রেশন খুব ভালো হবে। কার্ডিনাল ফিচার মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট কথা, ওই ভেঙে ভেঙে না বলে। যে ফিচার দিয়েই আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডায়াগনোসিস করতে পারি, কোনো ইনভেস্টিগেশন টান কিচ্ছু দরকার নেই, একবারে বলে ফেলবে। সেটা কি কি? কলিকি অ্যাবডোমিনাল পেন, শুধু অ্যাবডোমিনাল পেন বলা ভালো লাগে, অ্যাকুট অ্যাবডোমিনাল পেন না বলে কলিকি অ্যাবডোমিনাল পেন একবারে। bilious vomiting, gradual abdominal distension, absolute constipation, ঠিক একদম এইভাবে বলবা, তাহলে আর কেউ কোনো কোশ্চেন করবে না, ঝামেলা থাকবে না।
colicky abdominal pain, bilious vomiting, gradual abdominal distension, absolute constipation। এই কলিকি অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রে অনেকে যে অ্যাডিনামিক ইন্টারসাসেপশনের কথা বলে, অ্যাডিনামিক ইন্টারসাসেপশন ডিফারেন্ট জিনিস, ওটা এর মধ্যে প্যাচ লাগায় না। হ্যাঁ, ওটা আমরা ক্লাসিফিকেশনটাই পরে এসছে, ওর সাথে অনেক চার মিলে না, ওটা বলার দরকার নেই। শুধু এই চারটে কথায় অ্যাডজেক্টিভ সহ বলবো, একবারে ঝামেলা করার দরকার নেই, তাহলে এখানে আমি বেশি সময় নষ্ট করছি না। ডিফাইন কোলোস্টমি, এটা ইম্পর্ট্যান্ট কথা। ডিফাইন কোলোস্টমি অ্যান্ড টাইপস অফ কোলোস্টমি। কোলোস্টমির কিন্তু একটা ডেফিনেশন আছে, খুব সুন্দর করে বলবা। অপ্রয়োজনীয় কথা গাইডে লেখা আছে, এগুলো বলতে যেও না, জরুরি না। যেটুকুন প্রয়োজনীয় কথা সেটুকুন বলাই ভালো। সেটা কি? কোলোস্টমি হচ্ছে ডিফাইন্ড অ্যাজ এ অ্যান আর্টিফিশিয়াল ওপেনিং মেড ইন দ্য কোলন, দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে গাইডে আছে অ্যান্ড কালেক্টেড ইন অ্যান ওই অ্যাপ্লায়েন্স, অমুক তমুক। অ্যাপ্লায়েন্স তো আমরা ব্যবহারই করি না, তো আমাদের কোলোস্টমি বা পেডিয়াট্রিক্সের আমরা অ্যাপ্লাই ব্যবহারই করি, এটা জরুরি অংশ না। এটা বইতে আছে, বইতে নাই তা না, বইতে আছে। প্রফেসর মান যে ডেফিনেশন দিয়েছেন ওতে আছেন, MANN মান। যাই হোক, এই অংশটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইট ইজ আর্টিফিশিয়াল ওপেনিং মেড ইন দ্য কোলন to divert the feces and flatus to the exterior. It is an artificial opening made in the colon to divert the feces and flatus to the exterior. And collected অমুক তমুক এগুলো বলা জরুরি না। দিস ইজ দ্য কোলোস্টমি। কোলোস্টমিকে কিভাবে ক্লাসিফাই করা হয়, এটা অনেক কথা। এখানে আমি লেকচার ক্লাস এটাও আমি পড়িয়েছি তোমাদের, আমার টপিক না তারপরও আমি পড়িয়েছি। এটা সচরাচর কেউ পড়ায় না, কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। এটা নানাভাবে অ্যাকর্ডিং টু দ্য সাইট করা যায়, অ্যাকর্ডিং টু দ্য ফ্যাশনিং অফ কোলোস্টমি করা যায়, বিভিন্নভাবে করা যায়। অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অনুযায়ী করা যায়। ডিউরেশন এবং সাইট অনুযায়ী তোমাদের বেশি জানতে হবে। সাইট অনুযায়ী হচ্ছে কি করতে হবে, আমরা রাইট কোলোস্টমি করতে পারি, লেফট কোলোস্টমি করতে পারি। আমরা কোলোস্টমির কথা বলছি, স্টোমা না, কোলোস্টমির কথা বলছি। রাইট কোলোস্টমি ইউজুয়ালি করা হয় ট্রান্সভার্স কোলনে, আপার অ্যাবডোমেনে, মানে রাইট আপার অ্যাবডোমেনে করা হয়। আর লেফট কোলোস্টমি করা হচ্ছে লেফট লোয়ার অ্যাবডোমেনে, সিগময়েড কোলনে। এই দুটোই আবার টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে। টেম্পোরারি মানে আমরা কোনো কারণে এটা সাময়িকভাবে বের করে রাখছি, পরে আবার এটা বন্ধ করে দেব। আর পার্মানেন্ট মানে তাকে আজীবন এটা নিয়ে বেঁচে থাকতে হবে। পার্মানেন্ট কোলোস্টমি আমরা কোথায় করি, এর মাত্র একটা উদাহরণ তোমরা মনে রাখবে, বেশি জরুরি না। সেটা হলো কোলোরেক্টাল ম্যালিগনেন্সি। কোলোরেক্টাল ম্যালিগনেন্সি পার্মানেন্ট কোলোস্টমি করি যদি আমরা কি অপারেশন করি, APR অপারেশন করি, abdominoperineal resection. This is the standard operation. কোলোরেক্টাল ম্যালিগনেন্সিতে মানে ডিস্টাল কোলন এবং রেক্টামে যদি ম্যালিগনেন্সি হয়, তাহলে আমরা যে অপারেশন করি, কিউরেটিভ অপারেশন করি, তাকে আমরা বলি APR, অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন। সেক্ষেত্রে যে কোলোস্টমি করে রাখা হয় লেফট কোলনে বা লেফট লোয়ার অ্যাবডোমেনে, দিস ইজ পার্মানেন্ট, বাকি জীবন সে ওটা নিয়ে বেঁচে থাকবে, সে কখনো অ্যানাস দিয়ে আর পায়খানা করতে পারবে না। টেম্পোরারি কখন করি আমরা কোলোস্টমি? টেম্পোরারি হলো কোনো ডিজিজ কন্ডিশনে আমাদের ডিস্টাল পার্টকে রেস্ট দেওয়ার জন্যে, ডিস্টাল পার্টকে রেস্ট দেওয়ার জন্যে, অথবা কোনো ইন্টেস্টিনাল সেগমেন্ট যদি হেলদি না হয়, যেখানে অ্যানাস্টোমোসিস উইল বি থ্রেটফুল, অ্যানাস্টোমোসিস উইল বি থ্রেটফুল, এখানে অ্যানাস্টোমোসিস টিকবে না, সেখানে আমরা টেম্পোরারি করে রাখি। অথবা ডিস্টাল পার্টকে রেস্ট দেওয়ার জন্য কখন করি আমরা টেম্পোরারি কোলোস্টমি? টেম্পোরারি কোলোস্টমি করি আমরা ওই কোলোরেক্টাল ম্যালিগনেন্সির আরেকটা অপারেশন আছে, কোলোরেক্টাল ম্যালিগনেন্সি, সেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র রিসেকশন। অ্যান্টেরিয়র রিসেকশনে হয় হচ্ছে
ম্যালিগন্যান্ট পার্টটাকে, ইনভলভ পার্টটাকে কেটে প্রক্সিমাল ক্লোনকে অ্যানাসের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। সেই অ্যানাস্টোমোসিসটাকে সিকিউর করার জন্য প্রক্সিমালি আমরা ট্রান্সভার্স ক্লোনে একটা কোলোস্টমি করে রাখি। দিস ইজ টেম্পোরারি কোলোস্টমি। তাহলে এই ম্যালিগন্যান্সি দিয়ে দু রকমই হতে পারে, পার্মানেন্ট কোলোস্টমি হতে পারে। পার্মানেন্ট করি হচ্ছে আমরা এপিআরএ, আর টেম্পোরারি করি হচ্ছে অ্যান্টেরিয়ার রিসেকশন। আরও আমরা করতে পারি টেম্পোরারি, যেমন সিগময়েড ভলভুলাস যদি গ্যাংগ্রিনাস হয়, গ্যাংগ্রিনাস সিগময়েড ভলভুলাস, তখন আমরা টেম্পোরারি কোলোস্টমি করে রাখি। পেরিনিয়াল ইনজুরি যদি হয়, একজন কোনো শার্প অবজেক্টের উপর পড়ে গেল, লাফ দিয়ে পড়ে গেল, অ্যাক্সিডেন্টালি পড়ে, যে তার এমন ইনজুরি হলো যেটা ইউরেথ্রা, ভ্যাজাইনা, ফিমেল হলে পারে, অথবা রেকটাম ইনভলভ করছে, সেক্ষেত্রে আমরা কিচ্ছু করি না, আমরা ডাইভার্সন করে রাখি, জাস্ট ক্লোনটাকে ডাইভার্সন করে রাখি, এমনি এমনি হিলিং হয়ে যায়। না হলে পরে আমরা ওখানে কাজ করব, ইমিডিয়েটলি কিছু করা হয় না। তাহলে দিজ আর দ্য টেম্পোরারি কোলোস্টমি। কোলোস্টমি বললাম, আমি আইলোস্টমি সম্বন্ধে আজকে আর বলবো না, এর মধ্যে ঝামেলা করবো না। কোলোস্টমি, টেম্পোরারি কোলোস্টমি কখন করা হয়, পার্মানেন্ট কোলোস্টমি কখন করা হয় বললাম, সাইড বললাম। আর একটা কোলোস্টমি করা হয় লুপ কোলোস্টমি, এন্ড কোলোস্টমি, অ্যাকর্ডিং টু দ্য ফ্যাশনিং। লুপ কোলোস্টমি মানে আছে কন্টিনিউটিটা নষ্ট করা হয় না। ওই যে অ্যান্টেরিয়ার রিসেকশনে আমরা যে অ্যানাস্টোমোসিস করেছিলাম, ওইটাকে সিকিউর করার জন্য ট্রান্সভার্স কোলনকে আমরা বের করলাম, করে ওখানে একটা ওপেনিং করে বাইর করে রাখলাম, কেটে আলাদা করলাম না, এটা বলে লুপ কোলোস্টমি, কেটে আলাদা করলাম না। আর এন্ড কোলোস্টমি কারে বলে, সিগময়েড ভলভুলাসে সিগময়েড গ্যাংগ্রিন হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে যাওয়ার জন্য খানিকটা পার্ট আমরা কেটে ফেললাম, কেটে ফেলে দুটো মুখই বাইর করে রাখলাম, দুটো মুখই বাইর করে রাখলাম আলাদা আলাদা করে, প্রক্সিমাল ডিস্টাল দুটো এন্ডি বাইর করে রাখি, এটাকে বলি আমরা এন্ড কোলোস্টমি। একটা বলে লুপ কোলোস্টমি, একটা এন্ড কোলোস্টমি। আর একটা স্পেশাল টাইপ অফ কোলোস্টমি আছে, সেটাকে বলে হার্টম্যান প্রসিডিওর। মনে একটু জেনে রাখো, হার্টম্যান প্রসিডিওর। এটা কখন করা হয়, এটাতে হলো যে কোনো পার্ট যদি গ্যাংগ্রিন হয়ে যায়, সেই বললাম সিগময়েড ভলভুলাস গ্যাংগ্রিন হয়ে গেছে, গ্যাংগ্রিনাস পার্টটাকে আমরা কেটে ফেললাম, প্রক্সিমালটাকে বের করে রাখলাম, আমরা প্রক্সিমাল কোলনকে বের করে রাখলাম, ওটা দিয়ে পায়খানা আসবে, প্রক্সিমাল কোলনকে বের করে রাখলাম, ওটা দিয়ে আমাদের পায়খানা হবে, কোনো অসুবিধা নেই। আর ডিস্টাল পার্টটাকে সেলাই ভিতরে রেখে দিলাম, ওটা বাইরে আনলাম না। এন্ড কোলোস্টমিতে যেমন বাইরে করে রেখে দেওয়া হয় দুটো মুখ, এটা বাইরে আনলাম না, এটা ভিতরে সেলাই করে আমরা রেখে দিলাম। পরবর্তীতে অপারেশন করার সময় এটা খুঁজে বের করে প্রক্সিমালের সাথে অ্যানাস্টোমোসিস করতে হবে, এটাও করা যায়। এটা আমরা কখন করি, আমরা যখন দেখি যে ডিস্টাল কোলনটা যদি শর্ট হয়, সারফেসে আনা যাচ্ছে না, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওইটাকে মুখটা বন্ধ করে ভিতরে রেখে দিয়ে আসি, তাকে বলা হচ্ছে হার্টম্যান প্রসিডিওর। হার্টম্যান প্রসিডিওর এক মনেটা যেন কোনোদিন শুনো নাই এমন যেন না হয়। দিস ইজ অল অ্যাবাউট কোলোস্টমি। কোলোস্টমির আর একটা পার্ট আছে, পরে আমরা আলোচনা করব, কোলোস্টমি কেয়ার। এটা পরে কোশ্চেন আছে, পরে আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, শেষের দিকে আমরা এরপরে আছে কি, আবার একই কোশ্চেন, হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকুট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এটা আমরা আগেই বলেছি, কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকুট, নতুন করে চারটা কথা ভাবে বলবা। কলিকি অ্যাবডোমিনাল পেন, bilious vomiting, gradual abdominal distension and absolute constipation. What are the complication of hernia? এটা তোমরা আগেই যে তোমাদের বলা হয়েছে, খুব সিম্পল কথা, ইরেসপেক্টিভ অফ সাইট। আগেই বলেছি যে ক্লিনিক্যাল টাইপের সঙ্গে এটাকে একসঙ্গে মিলিয়েই আমি বলছিলাম। ক্লিনিক্যাল টাইপ বলেছিলাম রিডিউসিবল, ইরিডিউসিবল, অবস্ট্রাক্টেড, স্ট্র্যাঙ্গুলেটেড। এখানে শুধু রিডিউসিবলটা বাদ দাও, রিডিউসিবলটা বাদ দিলে বাকিগুলোই হলো কমপ্লিকেশন অফ হার্নিয়া। তাহলে কি হলো, ইরিডিউসিবল, ইরিডিউসিবিলিটি, অবস্ট্রাকশন, স্ট্র্যাঙ্গুলেশন, এই কয়টা বলবো। মানে কোনো কোনো বইতে ইনফ্লামেশন একটা কথা আছে, কন্টেন্টটা ইনফ্লেমড হতে পারে, তাহলে ওই তিনটা বললেই হবে। অবস্ট্রাকশন, সরি, ইরিডিউসিবিলিটি, আর রিডিউস করা যাচ্ছে না, অবস্ট্রাকশন অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন। অবস্ট্রাকশন আর স্ট্র্যাঙ্গুলেশনের পার্থক্য গতদিন বলেছি। কমপ্লিকেশন অফ হার্নিয়া,
তাহলে মোটামুটি আজকে যা স্লাইডে যা ছিল বললাম, আরও অনেক কথা আছে, আরও আসবে, একই বাদ বাকি যেগুলি আছে সাবজেক্টের সঙ্গে রিলেটেড আসবে। আজকে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। গতদিন কিন্তু আমি লেকচারের শেষে বলছিলাম, অনেকে হয়তো চলে গেছিলে, শুনছো কিনা জানি না, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ডেফিনেশন বলছিলাম। সেটা হচ্ছে ট্রান্সফিউশন or replacement of blood volume which is equivalent or more to the amount of the individual blood। এরকম একটা ডেফিনেশন আমি বলেছিলাম, কিন্তু তো কি বলছিলাম, ট্রান্সফার or replacement, transfusion or replacement of the amount, replacement of the amount which is equivalent or more to the, আচ্ছা আবার কনফিউশন হচ্ছে, আমি ডেফিনেশনটা একটু বলে যাই, তোমাদের বলছিলাম, আমি ভালো করে বলছি, জাস্ট কয়েক সেকেন্ড তোমরা একটু লাইনে থাকো, বারবার গোলমাল হচ্ছে, আমার ভাষাটা মনেই থাকে না ঠিক মতো, বলে যাই। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনটা তোমরা একটু ঠিক করে নাও। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আমি সুন্দর করে বলি, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ, ট্রান্সফিউশন or replacement of the blood equivalent or more to the patient's blood volume within 24 hours। Transfusion or replacement of blood equivalent or more to the patient's blood volume within 24 hours। এটা যেন মনে থাকে, এটা বারবার জিজ্ঞাসা করা হয়। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আর সেফ ব্লাড ট্রান্সফিউশন তো আমি বলেছি গতদিন, জুডিশিয়াস অ্যান্ড রেশনাল ট্রান্সফিউশন অফ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট। জুডিশিয়াস অ্যান্ড রেশনাল ট্রান্সফিউশন অফ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট বা ট্রান্সফার অফ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট ইজ কল্ড সেফ ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। কারোর কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, আর কোশ্চেন থাকলে নোট করে রেখো, পরের দিন বললে হবে, কোনো অসুবিধা নেই।